on ophthalmoscopy. In case of immature cataract, red Fonderglow present, but in case of mature and hypermature, red Fonderglow absent. এই পাঁচটা হচ্ছে আমাদের পয়েন্ট, ঠিক আছে? কথা একটু জবাব দিবা, তোমরা শুনতে পাচ্ছ? আরেকবার বলবো? এটা তো পুরান কথা। আচ্ছা ঠিক আছে। আমাদের কেসগুলো থাকবে শর্ট কেস, সেখানে ইমেচিউর থাকতে পারে, মেচিউর থাকতে পারে, হাইপার মেচিউর থাকতে পারে। হ্যাঁ, তো সেখানে যদি আমরা যে পাঁচটা পয়েন্ট ইমেচিউর, মেচিউর এবং হাইপার মেচিউর, যখনই একটা কেস বসা থাকবে সেখানে আমরা বলবো কেস নাম্বার 1 এর লেফটটাই দেখো, আর 2 রাইটটাই দেখো, অথবা 3 লেফটটাই দেখো। তা আমরা যেটা বলি যে সবসময় ইনট্রাওকুলার থাকবে একটা কেস, এক্সট্রাওকুলার একটা কেস। ইনট্রাওকুলার মানে হচ্ছে থাকবে ক্যাটারেক্ট, সিডোফাকিয়া, টেরিজিয়াম, আর এক্সট্রাওকুলার থাকবে টেরিজিয়া, ক্যালাজিয়ন, আর হচ্ছে ক্রনিক ড্যাক্টারোসিস্টাইটিস। আমরা গতকালকে ক্রনিক ড্যাক্টারোসিস্টাইটিস এবং ক্যালাজিয়ন আমরা বলছি, এই রিলেটেড আমরা দুইটা চ্যাপ্টারের কথা বলছি। আজকে হচ্ছে ক্যাটারেক্ট নিয়ে কথা বলি। ক্যাটারেক্টের ক্ষেত্রে আমাদের আইডেন্টিফিকেশন পয়েন্ট ইমেচিউর, মেচিউর এন্ড হাইপার মেচিউর। ইমেচিউর ক্ষেত্রে ভিজুয়ালি রিডিউস টু গ্রেশ হোয়াইট, মেচিউর হবে পার্লি হোয়াইট, হাইপার মেচিউর হবে মিল্কি হোয়াইট। ভিজুয়ালি reduced to finger count, hand movement, perception of light, PL. Iris shadow in case of immature cataract, iris shadow present but crescentic in shape. Mature এবং hypermature iris shadow absent. Then third and fourth Purkinje image. In case of immature, third and fourth Purkinje image present but distorted. আর mature এবং hypermature cataract এর ক্ষেত্রে absent. Fonderglow on ophthalmoscopy, Fonderglow in case of immature cataract present but in case of mature hypermature cataract absent. এই পাঁচটা পয়েন্ট আমরা বললাম। এখন আমাদের ক্যাটারাক্টের ক্ষেত্রে যে ভিজুয়াল অ্যাকুইটি, আমরা বলি যে ক্যাটারাক্টের ক্ষেত্রে তুমি এই পাঁচটা জিনিস দেখবা, দেখার পরে ডায়াগনোসিস কি? স্যার মাই ডায়াগনোসিস ইমেচিউর ক্যাটারাক্ট অথবা মেচিউর অথবা হাইপার মেচিউর। দেন বলা হবে তোমার ট্রিটমেন্ট প্ল্যান কি। ইন কেস অফ ইমেচিউর ক্যাটারাক্ট আমরা বলবো স্যার ইট ডিপেন্ডস আপন দ্য প্রফেশন এন্ড ডিমান্ড অফ দ্য পেশেন্ট। ফার্স্ট অফ অল আই শুড ট্রাই দ্য রিফ্রাকশন, ইফ vision improve, prescribe the spectacles and follow up. If vision not improve, patient cannot maintain his daily work, treatment plan is surgery. কি সার্জারি করব? ক্যাটারাক্ট এক্সট্রাকশন উইথ পোস্টেরিয়র চেম্বার ইন্ট্রাওকুলার লেন্স ইমপ্ল্যান্টেশন। কয় ধরনের ক্যাটারাক্ট এক্সট্রাকশন আছে? স্যার এক্সট্রা ক্যাপসুলার এন্ড ইন্ট্রাক্যাপসুলার। এক্সট্রা ক্যাপসুলার কয় ধরনের আছে? যে এক্সট্রা ক্যাপসুলার ক্যাটারাক্ট এক্সট্রাকশন আছে কনভেনশনাল এক্সট্রা ক্যাপসুলার ক্যাটারাক্ট এক্সট্রাকশন উইথ পোস্টেরিয়র চেম্বার ইন্ট্রাওকুলার লেন্স ইমপ্ল্যান্টেশন, small incision cataract surgery with posterior chamber intraocular lens implantation, or phaco emulsification with posterior chamber intraocular lens implantation. এর হচ্ছে এক্সট্রা ক্যাপসুলার এক্সট্রাকশনের অপশন। এখন তোমাকে যদি বলা হবে যে একটা ইমেচিউর ক্যাটারাক্ট, তুমি এখানে কোন অপশনে যাবা? স্যার আমি ফ্যাকো এমালসিফিকেশন করব। মেচিউরের ক্ষেত্রে আমি ফ্যাকো এমালসিফিকেশন করব। মেচিউরের ক্ষেত্রে আমি ফ্যাকো এমালসিফিকেশন করব। আর হাইপারমেচিউর ক্ষেত্রে যদি আমরা কি স্যার আমরা ফ্যাকো ট্রাই করব, বাট যদি ফ্যাকোতে কোনো কমপ্লিকেশন মনে হয় আমরা স্যার স্মল ইনসিশনে যাব। ঠিক আছে? জি স্যার। জি স্যার। ওকে, নাহিয়ান আসছো নাকি? জি স্যার আসছে স্যার, জয়েন করতে স্যার একটু লেট হয়েছে। হ্যাঁ বুঝতে পারছি। জি হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা ইমেচিউর ক্যাটারাক্ট, মেচিউর ক্যাটারাক্ট, হাইপারমেচিউর ক্যাটারাক্ট, যদি তোমার ট্রিটমেন্ট প্ল্যান কি? সার্জারি মানে ইমেচিউর ক্যাটারাক্ট যদি হয় তাহলে আমি এই কথাটা বলবো যে এটা নির্ভর করবে পেশেন্টের ডিমান্ড এবং তার পেশার উপরে। এখন যদি আমরা রিপ্রেশন করে দেখবো, যদি চশমায় উন্নতি হয় চশমা দিয়ে দিব এবং ফলো আপে থাকতে বলবো। আর যদি চশমায় উন্নতি না হয় এবং পেশেন্ট তার স্বাভাবিক কাজকর্ম করতে না পারে আমরা সার্জারি করব। ইমেচিউর ক্যাটারাক্ট অথবা মেচিউর ক্যাটারাক্ট তোমাকে বলা হবে অ্যানামেডিকলে তুমি কি করতে চাও? স্যার আমি ফ্যাকো এমালসিফিকেশন করতে চাই। তাহলে আমাদের ক্যাটারাক্টের আর কি কি অপশন আছে? স্যার স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারি, SICS, small incision cataract surgery with posterior chamber intraocular lens implantation.
আকরাম, আচ্ছা হ্যাঁ আমি তুমি দিছো যে কোভিড টেস্ট? এখানে তো টাকা লাগবে বললো, রাজীব ভাইকে ফোন দিয়েছিলাম, আমি হেলথ কমপ্লেক্সে ছিলাম। কোথায়? হেলথ কমপ্লেক্সে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি ক্লাস নিচ্ছি, যে দেখা যাক রিপোর্ট কি হয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি হেলথ কমপ্লেক্সে ছিলাম, আজকে আসতেছি না, কালকে থেকে আচ্ছা রিপোর্ট আসুক তারপরে। হ্যাঁ রিপোর্ট আসতে দেরি হবে। রিপোর্ট না আসলে তো বসা ঠিক না। এখন তো জব নাই আমার, ছুটি নেই। আচ্ছা দেখা যাক, দেখা যাক। হ্যাঁ তাহলে আমাদের এখানে স্মল ইনসিশন ক্যাটারাক্ট সার্জারি উইথ পোস্টেরিয়র চেম্বার ইনজকুলার ইমপ্ল্যান্টেশন। একটা কথা বলি, যে ভাইবার সময় একদম স্পেসিফিক কথাগুলো বলবা, যাতে তোমার প্রত্যেকটা কথাবার্তা কোনো গ্যাপ না থাকে। আমি মরার জন্য বললাম যে স্মল ইনসিশন, অথবা আমি শর্ট ইনসিশন, একদম না। ভাইবা হবে ভাইবার মতো, ঠিক টু দা পয়েন্টে প্রশ্ন করবে, তার মধ্যে অ্যান্সার করবা, যাতে কোনো ধরনের জড়তা না থাকে, কিংবা তোমাকে লিডিং দিতে হয়। এটা জিনিস মনে রাখবা, যে লিডিং যখন আমরা দেই, এটা মনে করো না যে তুমি পারতেছো। লিডিং দেওয়া মানে হচ্ছে তোমার নাম্বার কিন্তু মাইনাস হচ্ছে। তো সেক্ষেত্রে একদম যেভাবে আমরা বলছি এভাবে প্রত্যেকটা জিনিস সুন্দর করে কনসিয়াস ফর্মে বলবা। তাহলে আমরা ক্যাটারাক্টের ক্ষেত্রে এখন আমাদের প্রশ্ন হলো যে আমরা তাকে সার্জারি করবো, মেডিকেলে আমরা স্যার ফ্যাকোমেলফ্রেন করবো। তখন বলা হবে যে তুমি কি দেখছো ওপেন করতে? জি স্যার আমি দেখছি। তখন এটা কি জিনিস, ফ্যাকোমেলফ্রেন কি জিনিস, এটা তোমরা জানো তাই না নাহিয়ান? জি স্যার। আমি সময় নষ্ট করবো না, আমি সব ওভারভিউ দিয়ে যাচ্ছি, কারণ পুরো বই শেষ করতে হবে আজকে। তাহলে আমরা ফ্যাকোমেলফ্রেন কি জিনিস, অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি, স্মোলেন্সের সাথে আমরা কম্পেয়ার করবো ফ্যাকোমেলফ্রেশনের কোনটা ভালো, আর কনভেনশনের সাথে আমরা স্মল ইনসিশনের কম্পেয়ার করবো কোনটা ভালো। তারপর ক্যাটারাক্ট যদি আমরা করতে যাই, আমরা কি ইনভেস্টিগেশন দিব, কি এক্সামিনেশন করব। ইনভেস্টিগেশন হবে অকুলার, এক্সট্রা অকুলার। আর এক্সামিনেশনের মধ্যে আমরা যেটা বলবো, যে আমরা স্লিট ল্যাবে এক্সামিনেশন করে আমরা দেখবো তার লিডে কোনো ধরনের সমস্যা আছে কিনা, তার কনজাংটিভালে সমস্যা আছে কিনা, কর্নিয়া আছে কিনা, এন্ট্রি চেম্বার আছে কিনা, আইরিসে আছে কিনা, লেন্সের কি অবস্থা, ইভেন আমরা স্লিট ল্যাম্প দিয়ে আমরা ফোস্টেসিক করে দেখতে পারি। তাহলে আমরা স্লিট ল্যাবে এক্সামিনেশন করবো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মেকুলার ফাংশন টেস্ট। মেকুলার ফাংশন টেস্ট কি কি আছে তোমরা জানো, আমি বলে যাই, যেটা বলার আছে আমাকে বলবা, আমি অ্যান্সার আর বললাম না। তো আমরা মেকুলার ফাংশন টেস্ট 6টা নাম বলবা। দেন আমরা ডেন্টাল চেক আপ, ইএনটি চেক আপ আমরা করব। কেন করব? যে কোনো সেপটিক ফোকাস যদি থাকে, কোনো ইনফেকশন সোর্স থাকে, এটা ইন্ট্রাঅকুলার ইনফেকশন হয়ে তার পোস্ট অপারেটিভ এন্ডোপথ্যালমাইটিস হতে পারে, এই জন্য আমরা এটা দেখব। এরপরে হলো যে আমরা ভি স্ক্যান কেন করব। আমরা এখানে একটা প্রশ্ন করা হয় যে একটা হাইপারমেট্রিক ক্যাটারাক্ট পেশেন্ট দেখবে কি দেখবে না, বেড সাইডে তুমি কিভাবে বুঝবা, আর কি ইনভেস্টিগেশন করে দেখবা তার পোস্ট সিগমেন্ট ভালো আছে কিনা। আমি বেড সাইডে আমি ফিবুলারি লাইট রিফ্লেক্ট দেখবো, পিএল। হোয়াট ডু ইউ মিন বাই পিএল? পিএল মানে হচ্ছে পারসেপশন অফ লাইট, আর পিআর মানে হচ্ছে প্রজেকশন অফ রে। তো পারসেপশন অফ লাইট আমরা টর্চ লাইট দিয়ে আমরা দেখবো ডাইরেক্ট এবং কনসেনসুয়াল। আমরা দেখবো যে ফিবুলারি রিয়াকশনটা কেমন, এটা কি রিয়াক্টিং, এটা কি স্লাগিশ না নন রিয়াক্টিং। এই ফিবুলারি রিয়াকশন দেখে আমরা বুঝবো যে তার অপটিক নার্ভটা ভালো আছে কিনা। আর মেকুলার ফাংশন টেস্ট, আদার টেস্ট করে আমরা দেখবো মেকুলারটা ভালো আছে কিনা। তো আমরা বেড সাইডে আমরা টর্চ লাইট দিয়ে ফিবুলারি রিয়াকশন দেখে আমরা বুঝবো তার মানে অপটিক নার্ভ ভালো আছে কিনা। আর বি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি করে আমরা দেখবো তার কোনো ভিট্রাস হেমোরেজ আছে কিনা, তার রেটিনাল ডিটাচমেন্ট আছে কিনা, এটা আমরা দেখবো। তারপরে প্রশ্ন হলো যে এটা পার অপারেটিভ আমরা কি কমপ্লিকেশন হতে পারে, পোস্ট অপারেটিভ কি কমপ্লিকেশন হতে পারে। পার অপারেটিভ দুইটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন অফ ফ্যাকো সার্জারি, একটা কর্নিয়া দিয়ে বলবা, একটা ক্যাপসুল দিয়ে বলবা। কর্নিয়া দিয়ে বলবো আমরা কর্নিয়ার এন্ডোথেলিয়াল সেল ইনজুরি আর পোস্টেরিয়র ক্যাপসুল রাপচার। যদি এন্ডোথেলিয়াল সেল ইনজুরি হয় তাহলে সেখানে কি হবে, যে এন্ডোথেলিয়াল সেল কখনো রিজেনারেট করে না। সেখানে কি হবে, যে ওই যে সেলটা ড্যামেজ হবে তার পাশ সেলটা হাইপারট্রফি হয়ে যায়, হয়ে ড্যামেজ সেলের এরিয়াটাকে সে পূর্ণ করে, তাকে বলা হয় ফোলিমেগাথিজম। ভাই এটা পারলে খুব ভালো, যে ফোলিমেগাথিজম। আর যদি সেখানে
ড্যামেজ হয়ে যায় তাহলে কর্নিয়ার ট্রান্সপারেন্সি নষ্ট হয়ে যায়, আলটিমেটলি কি হয়, সে ভিশন কমে যায়। যদি এন্ডোথেলিয়াল সেল ইনজুরি হয় তাহলে যদি পার কিউবিক মিলিমিটারে 2.5 থেকে 3,000 এন্ডোথেলিয়াল সেল থাকে, যদি 1,000 নিচে হয় তাহলে কর্নিয়া ক্যান নট মেনটেন ইটস ট্রান্সপারেন্সি। তাহলে হাউ কর্নিয়া মেনটেন ইটস ট্রান্সপারেন্সি আমরা জানি, অ্যানাটমিক ফ্যাক্টর, ফিজিওলজিক্যাল ফ্যাক্টর। ফিজিওলজিক্যাল ফ্যাক্টর মধ্যে একটা হচ্ছে এন্ডোথেলিয়াল পাম্পিং অ্যাকশন, যে এন্ডোথেলিয়াল পাম্পিং হয়, এটা কোন এরিয়া, এটা হলো হেক্সাগোনাল মানে শেপ আমাদের যে এন্ডোথেলিয়াল সেলগুলা। এখন যদি কোনো কর্নিয়ার এন্ডোথেলিয়াল সেল ড্যামেজ থাকে তাহলে সে পাম্প করতে পারে না, যদি পাম্প করতে না পারে তাহলে ইডিমা হয়ে যায়, আর যদি ইডিমা হয়ে যায় তার ভিশন কমে যাবে। আলটিমেটলি যদি এমন হয় যে এন্ডোথেলিয়াল সেল ইনজুরি হয়, ম্যাক্সিমাম অ্যামাউন্ট কর্নিয়াতে ইডিমা হয়ে যায়, তাহলে চিকিৎসা হলো কেরাটোপ্লাস্টি। কেরাটোপ্লাস্টি কোন ধরনের কেরাটোপ্লাস্টি করবো আমরা? স্যার পেনেট্রেটিং কেরাটোপ্লাস্টি, ফুল থিকনেস কেরাটোপ্লাস্টি। আর কি কেরাটোপ্লাস্টি আছে? স্যার পার্শিয়াল থিকনেস আর ল্যামেলার কেরাটোপ্লাস্টি আছে। পার্শিয়াল থিকনেস আর ল্যামেলার কেরাটোপ্লাস্টি আমরা কোথায় করি? স্যার আমরা অ্যাডভান্স ইথিওজম টেরিজিয়ামে করি। আর ফুল থিকনেস আমরা কখন করি? যে সিরোভাগিক বুলাস কেরাটোপ্যাথি, এফাকিক বুলাস কেরাটোপ্যাথি, কেরাটোকোনাস, তারপরে কর্নিয়ার স্কার ইনভলভিং দ্য সেন্ট্রাল পার্ট অফ দ্য কর্নিয়া, অ্যাডহারেন্ট লিকোমা, হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে আমরা ফুল থিকনেস করি। আর পার্শিয়াল থিকনেস আমরা কখন করি? আমরা ইন কেস অফ অ্যাডভান্স স্টেজ অফ টেরিজিয়াম। আমার কথা তোমরা শুনতে পাও? জি স্যার, শুনতেছি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, যদি কোনটা হয় আমাকে আবার একটু বলো, হ্যাঁ, আমি বলে যাইতেছি একটু তাড়াহুড়া করে তো। হ্যাঁ, তো তাহলে আমরা এন্ডোথেলিয়াল সেল ইনজুরি হতে পারে পারাভার্টিভ, আর পোস্টার ক্যাপসুল রাপচার হতে পারে। যদি পোস্টার রাপচার হয় তাহলে কি হবে? বিট্রাসিন এন্ট্রি চেম্বারে চলে আসবে আর নিউক্লিয়াস ড্রপ হয়ে যেতে পারে। যদি নিউক্লিয়াস ড্রপ হয়ে যায় তাহলে এটা কিভাবে ম্যানেজ হবে? স্যার আমরা ভিট্রেটাল সার্জন কল দিব, সে কি করবে? পাস প্যানার ভিট্রেক্টমি উইথ রিমুভাল অফ দ্য নিউক্লিয়াস করে। ও লেন্স কোথায় দিবে? সালকাসে দিবে, সালকাস অথবা স্ক্লার ফিক্সেশন আইওএল। তোমাকে বলা হবে যে আমরা বলছি যে ইন্ট্রাকুলার লেন্স আমরা কোথায় কোথায় দেই, আমরা বলছি অ্যাক্টিং টু সাইড বা টাইপস অফ ইন্ট্রাকুলার লেন্স, অ্যাক্টিং টু রিজিডিটি, রিজিড ফোল্ডেবল মাল্টিফোকাল, অ্যাক্টিং টু সাইড, পোস্টার চেম্বার, এন্ট্রি চেম্বার, সালকাস, স্ক্লার ফিক্সেশন। এটা আমরা পোস্টার চেম্বারে দেই, যে পোস্টার ক্যাপসুল এবং এন্ট্রি ক্যাপসুলের এখানে যে অংশটা ইন দ্য ব্যাগে দেই। আইডিয়াল সাইট অফ দ্য হচ্ছে ইন দ্য ব্যাগ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, খবর মার্চের 24 তারিখে ফাইনাল প্রুভ হবে। এটা চিঠি আসছে আজকে? শুনলাম এরকম কথা চালু আছে। আরেকটা জিনিস হচ্ছে যে ওই বিয়ের ওদের নেক্সট ক্লাসগুলো কিভাবে কি করবা? আচ্ছা, আপনি কাছে কলেজে আসছেন? হ্যাঁ হ্যাঁ, আমি এটা ক্লাস নিচ্ছি, আমি যখন ক্লাস নেবো আপনার হাতে একটু বসি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি স্যার, আসসালামু আলাইকুম। কথা শুনছো কিছু তোমরা? জি স্যার, আমরা শুনছো? শুনছি স্যার। হ্যাঁ, জি স্যার। কি শুনছো? স্যার হচ্ছে যে মার্চের 24 তারিখে স্যার, মানে একটা মানে সম্ভাব্য তোমরা কি শুনছো নাকি? জি স্যার, আমরা শুনছি স্যার। গতকালকে স্যার বলি নাই স্যার, আজকে বলতাম স্যার। না, এটা এখনো আমাদেরকে বলছে। এখন ব্যাপার হচ্ছে কি, কোনো অর্ডার না আসলে তো বলা মুশকিল। তবে তোমরা প্রিপারেশন নিতে থাকো, আমরা তোমাদের এটাকে ব্লক পোস্টিং হিসেবে ধরে নিচ্ছি। হ্যাঁ, তো জি, সেক্ষেত্রে থার্ড প্রবের তো 24 তারিখ থেকে শুরু হবে। তো মার্চের 24 থেকে মার্চ এপ্রিল যদি হয়, সরি জানুয়ারির 24 তারিখ হয়, তো জানুয়ারি ফেব্রুয়ারি চলে যাবে থার্ড প্রব। সেক্ষেত্রে মার্চে আমাদের ফাইনাল প্রবের সম্ভাবনা আছে। হ্যাঁ, তোমরা ধরে নাও যে 1 মাসের ব্যবধানে তোমাদের পরীক্ষাটা হয়ে যাবে। সেজন্য মনে করতে হবে যে এখন তোমরা মার্চের 1 তারিখ ধরে রাখো, ঠিক আছে? এটা সবসময় বলি যে একদম বাসায় এই সময়টা মানে কাজে লাগাবা, একদম সিরিয়াসলি কাজে লাগাবা। একটা কথা যে 6 মাস তোমাদের লস হয়ে গেছে, তাই না? যাতে অ্যাটলিস্ট এই সময়টা লস না হয়, একদম নিজেরা মানে যতটুকু পারো দেখতে থাকো, এবং যে কোনো সমস্যা আমাদের যে কোনো স্যারকে ফোন করলে তোমরা আশা করি যে কোনো প্রশ্ন তোমাদেরকে অবশ্যই অ্যান্সার দিবে।
সেক্ষেত্রে সময়টা একদম নষ্ট করবো না। এই যে আজকে মাত্র 53 আসছে, হ্যাঁ, যে কথাগুলো বলি এগুলি সব তোমাদের পরীক্ষার পর। এখন যদি মনে হয় যে না এটা তো আমরা সবে জানি, কিন্তু পরীক্ষার টেবিলে কথা বলা আর এখন আলোচনা শোনা কিন্তু এক না। এখন শুনলে মনে হয় সবে পারি, যখন তুমি টেবিলে বসবা তখন তোমার নামও তুমি বলতে পারো না ঠিক মতো করে, তাই না? জি স্যার। হ্যাঁ, তো এই জন্য যারা আসে নাই ওদেরকে একটু মেসেজ দিও যে অ্যাটলিস্ট যাতে এই জিনিসটা করে। আর আমরা সেন্ট আপ করার জন্য কিন্তু আমরা সবাইকে সেন্ট আপ করবো না। আমাদের কাছে বেশ ডকুমেন্ট আছে যে আমরা কি কি করব না করব, কি কিসের ভিত্তিতে করব, এবং ওই ডকুমেন্ট কিন্তু আমাদের আছে। বিশেষ করে অনলাইনে ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট থাকবে, সব ডকুমেন্ট আমার কাছে আছে। হ্যাঁ, তো যাই হোক, তাহলে আমরা বলছিলাম যে ভিট্রেটিনাল সার্জন সেটা করবে। লেন্স ইমপ্ল্যান্ট কোথায় করবে? যেহেতু সেখানে তোমার আমরা লেন্সটা আমি কোথায় দিব? যেহেতু ফোস্টার ক্যাপসুল রাপচার হয়ে গেছে, যদি মনে করো ফোস্টার ক্যাপসুল সেন্টারটা রাপচার হয়ে গেল কিন্তু ফেরিফেরিটা আছে, তাহলে আমরা সালকাস দিতে পারি। সালকাস হচ্ছে ইন বিটুইন ফোস্টার ক্যাপসুল এন্ড আইরিস, ইন বিটুইন ফোস্টার ক্যাপসুল এন্ড আইরিস, তাকে বলি আমরা সালকাস। আর ইন দ্য ব্যাক বলি ফোস্টার চেম্বার। আর এন্ট্রি চেম্বার আমরা দিই কোথায়? আইরিসের উপরে, লেন্সের পিছনে, এটা হলো এন্ট্রি চেম্বার। আর স্কোয়ার ফিক্সেশন হচ্ছে আমার ফোস্টার ক্যাপসুল কিচ্ছু নাই, আমি কি করব যে আমার স্ক্লেরার মানে এখানে যেটা তোমাদের তো ক্লাস তো পড়াইছি এরকম, আমি লেন্সটাকে এখানে একটা হ্যাপটিক দিয়ে এখানে সেলাই করে দিব স্ক্লেরাতে, তাকে বলে স্ক্লেরার ফিক্সেশন আইওএল। তাহলে এখানে আমরা প্লাসমোনা বিটেক্টমি উইথ রিমুভাল অফ দ্য নিউক্লিয়াস এন্ড implantation of the intraocular lens maybe in the sulcus or scleral fixation। তারপরে প্রশ্ন হলো যে আমাদের পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন কি হতে পারে? ইমিডিয়েট, লেট, তোমরা সবই জানো। তার মধ্যে দুইটা জিনিস, যদি যে মানে উন গ্যাপ হয় বা উন ডেনসেন্স হয়, যে একটা হলো শ্যালো এন্ট্রি চেম্বার যদি হয়, অপারেশন পরের দিন ব্যান্ডেজ করলাম, এন্ট্রি চেম্বার শ্যালো হয়ে আছে, ম্যানেজ কি করবা? স্যার প্যাড এন্ড ব্যান্ডেজ উইথ কমপ্লিট বেড রেস্ট। আমি প্যাড ব্যান্ডেজ দিয়ে রোগী বলবো আপনি চুপচাপ শুয়ে থাকেন, আস্তে এসিটা রিফর্ম হয়ে যাবে। আর যদি যে আইরিস প্রোলেপস হয়, তাহলে আমরা কি করব? যে ইফ আইরিস ইজ ভায়াবল, রিপোজিশন অফ দ্য প্রোলেপস আইরিস উইথ স্টিচিং অফ দ্য উন্ড অ্যান্ড রিফর্মেশন অফ দ্য এন্ট্রি চেম্বার বাই ইয়ার, যদি আইরিস প্রোলেপস হয়। স্যার আবার একটু বললে ভালো হয়। আচ্ছা, হ্যাঁ, ওকে, অসুবিধা নাই, এটা তো বলার জন্য এই ক্লাস, অসুবিধা নাই। মনে করো আইরিসটা প্রোলেপস হয়ে গেল এরকম, তোমরা কি ছবিটা দেখতেছো? বোর্ডটা দেখতেছো? জি স্যার। জি স্যার। মনে করো এরকম, এই যে আমার এখানে যে লেন্স ছিল, এদিক দিয়ে আইরিসটা উন্ডের মধ্যে চলে আসলো, যে আইরিস প্রোলেপস হয়ে গেল এরকম। যে এটা সাধারণত এসআইসিএস কিংবা কনভেনশনাল হয়, ফেক হতে সাধারণত হওয়ার কোনো সুযোগ নাই। আইরিস প্রোলেপস সুযোগ আছে যদি সেখানে আমরা ফেক হতে 3 মিলিমিটার ইনসিশন দেই, স্মল ইনসিশন আমরা 6 মিলিমিটার দেই, আর কনভেনশন আমরা 9 মিলিমিটার দেই। আর 3 মিলিমিটারে সাধারণত আইরিসটা প্রোলেপস সাধারণত হয় না, যদি এর চেয়ে বেশি হয় তাহলে হতে পারে। এখন যদি আইরিসটা প্রোলেপস হয়, আইরিস বাইরে চলে আসছে উন্ড দিয়ে, তাহলে যদি ইফ আইরিস ইজ ভায়াবল, তাহলে আমরা কি করবো? রিপোজিশন অফ দ্য প্রোলেপস আইরিস উইথ, সালাম ভাই, সালাম ভাই একটা ক্লাস নিচ্ছি, আপনাকে 12টার পর দিকে ফোন দিচ্ছি। হ্যাঁ, তাহলে যদি এখন আইরিস যদি ভায়াবল বলতে যদি নেক্রোসিস না হয়, আমরা কি করব? আইরিসের উপর একটা মেমব্রেন থাকে, সেই মেমব্রেনটাকে আমরা রিমুভ করে আমরা আইরিসের প্যাটার্ন দেখি, কালার দেখি। যদি দেখা যায় যে নেক্রোটিক আইরিস হয়, তো ধরলে টর্ন হয়ে যাবে। আর যদি নেক্রোসিস না হয়, ধরলে ব্লিডিং হবে, তার মানে আইরিস ভায়াবল। তা আমরা বলবো ইফ আইরিস ইজ ভায়াবল, রিপোজিশন অফ দ্য প্রোলেপস আইরিস উইথ রিস্টিচিং অফ দ্য উন্ড
রিফর্মেশন অফ দ্য এন্ট্রি চেম্বার বাই এয়ার। যেহেতু এন্ট্রি চেম্বারে আইরিসটা আমি ঢুকে দিলাম, দিয়ে আমি স্টিচ দিয়ে দিলাম এই জায়গাটার মধ্যে, আমি এই জায়গাটার মধ্যে মনে করো এটা আমরা কিভাবে করব, এই জিনিসটারে আমরা আবার ভিতরে ঢুকে দিব, ঢুকে দিয়ে এখানে স্টিচ দিয়ে দিব, দিয়ে এখানে একটু এয়ার দিয়ে দিব। এয়ার দেওয়ার উদ্দেশ্য হলো যাতে আইরিসটা আবার উন্ডের দিকে না যায়, ভিতরে যাতে একটা প্রেসার থাকে। তাহলে আমরা কি করব, ইফ আইরিস ইজ ভায়াবল, রিপোজিশন অফ দ্য প্রোলেপস আইরিস উইথ স্টিচিং অফ দ্য উন্ড উইথ রিফর্মেশন অফ দ্য এন্ট্রি চেম্বার বাই এয়ার। যখন তোমাদের পরীক্ষা একটা আসে যে তুমি হেলথ কমপ্লেক্সে কাজ করতেছো, একটা সিনারিও দিয়ে দেয় যে হঠাৎ করে একটা রোগী ট্রমাটিক কর্নিয়াল ইনজুরিতে আইরিস প্রোলেপস নিয়ে আসলো, তুমি কিভাবে ম্যানেজ করবা? তুমি বলবে স্যার আমি ইট ইজ এন অকুলার ইমার্জেন্সি, আমি তার ইভালুয়েট করব ভাইটাল সাইনগুলা, তার আইরিসের কি অবস্থা, তার কর্নিয়ার কি অবস্থা, তার লেন্সের কি অবস্থা, তার বিট্রাস প্রোলেপস হলো কিনা, তার কোনো ট্রমাটিক ক্যাটারাক্ট হলো কিনা, আমি সব দেখে যদি দেখি যে আইরিস প্রোলেপস, কর্নিয়াল ইনজুরিতে আইরিস প্রোলেপস হয়, শ্যালো এন্ট্রি চেম্বার হয়, তাহলে আমি প্যাড এন্ড ব্যান্ডেজ, সিস্টেমিক অ্যান্টিবায়োটিক and refer to the patient to the tertiary level hospital. তাকে আমি কিচ্ছু করবো না, তোমরা কোথায় চটি বড় আর ওয়াশ করবো, আর ওয়াশ করলে বাইরের জীবাণু ভিতরে আর ঢুকবে, তখন তার এন্ডোপথালমাইটিস হয়ে যাবে। তাহলে স্যার ইট ইজ এন অকুলার ইমার্জেন্সি, আমি তার ভাইটাল সাইনগুলো দেখবো, তার উন্ডের কি অবস্থা, তার আইরিস প্রোলেপসের, তার আইরিসের কি অবস্থা, তার লেন্সের কি অবস্থা, তার ভিট্রাস কোনো প্রোলেপস আছে কিনা, আমি দেখে তাকে প্যাড এন্ড ব্যান্ডেজ করে একটা সিস্টেমিক অ্যান্টিবায়োটিক দিয়ে দিব, যাতে তার এই যে কোনো ইনফেকশনটা যাতে কন্ট্রোল থাকে, দিয়ে আমি টার্সিয়ারি লেভেল হসপিটালে পাঠিয়ে দিব। যদি তুমি টার্সিয়ারি লেভেল হসপিটালে কি করবে, তুমি হেলথ কোম্পানির কাজ করছো, তোমার বন্ধু অ্যানা মেডিকেলে কাজ করতেছে, বন্ধু তার কাছে পাঠাইলো অ্যানা মেডিকেল, এই শোন নাহিয়ান আমার একটা রুগী আসছে, এটা এই অবস্থা, কেসটা পাঠাই দিলাম, তুই ম্যানেজ কর। তুই কিভাবে ম্যানেজ করবি? তাহলে অ্যানা মেডিকেল তুমি কিভাবে ম্যানেজ করবা? স্যার আমরা কি করবো যে exploration of the wound, exploration of the wound and observe the iris. If iris is viable, reposition of the prolapse iris with stitching of the wound with reference of the antechamber by ear. If iris is not viable, iris is necrosis, আমরা কি excision of the necrotic iris with stitching. যদি আইরিস দেখা যায় নেক্রোসিস হয়ে আছে, তাহলে আমি কি করবো, আমি যদি এই নেক্রোটিক আইরিস যদি ভিতরে ঢুকাই দিই, তাহলে কি হবে, এটা ইনফেক্টেড, ইনফেকশনটা তার ছড়াই যাবে, ছড়াই গিয়ে তার এন্ডোপথালমাইটিস হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে তার আলটিমেটলি তার রিভিসিশন করে ফেলতে হবে। এই জন্য আমরা যদি পোস্ট অপারেটিভ ক্যাটারাক্ট সার্জারি কমপ্লিকেশনে যে মানে আইরিস প্রোলেপস হয়, তাহলে আমরা ইফ আইরিস ইজ ভায়াবল, আমরা কি করব, রিপোজিশন অফ দ্য প্রোলেপস আইরিস উইথ stitching of the wound with referral antechamber by ear. If iris is not viable, excision of the necrotic iris with restitching with referral antechamber by ear. যদি ওই আমাদের ওইটা আসে তাহলে একই হবে। আরেকটা আছে যে ফারফোর্ডের কর্নিয়াল আলসার উইথ আইরিস প্রোলেপস, তিনটা একই রকম জিনিস। যে একটা কর্নিয়াল আলসার হলো, সেই কর্নিয়াল আলসারে ফারফোরেশন হয়ে গেছে, সেন্টারটা ফারফোর্ড হয়ে আইরিস প্রোলেপস হয়ে গেল, এন্টিচেম্বার শ্যালো হয়ে গেল, তাহলে তুমি কি করবা? যেহেতু এখানে সেন্টার অংশ নাই, কোনো টিস্যু নাই, তোমাকে অপশন হচ্ছে দুইটা। একটা হচ্ছে এখানে দেখা গেল আমার এখানে এই যে কর্নিয়ার এখানে ফুটো হয়ে গেল, ফুটো হয়ে এই যে আইরিস টাইরিস সব বের হয়ে চলে আসলো। আমি তখন কি করব, আমি কনজেন্টিভাল হুডিং করে দিব, এখান থেকে কনজেন্টিভাল নিব, নিয়ে কনজেন্টিভাল হুডিং করে দিব। তাহলে যদি পারফোর্টেড কর্নিয়াল আলসার উইথ আইরিস প্রোলেপস হয়, তো কনজেন্টিভাল হুডিং, টার্সরেফি, কেরাটোপ্লাস্টি, এই তিনটে হচ্ছে অপশন। আর যদি ইনফেন্টিভ পারফোরেশন হয়, যে এখনো পারফোরেট হয় নাই, যে কোনো সময় হতে পারে, তখন আমরা কি করবো, বায়োগ্লু উইথ ব্যান্ডেজ কন্টাক্ট লেন্স। আমার কথা বুঝতে পারছো?
জি স্যার। তাহলে তিনটা জিনিস মিলে ফেলবে না। একটা হলো ট্রমাটিক কর্নিয়াল ইনজুরি উইথ আইরিস প্রোল্যাপস, এটা হলো পারফোরেটেড কর্নিয়াল আলসার উইথ আইরিস প্রোল্যাপস, এটা হচ্ছে পোস্ট ট্রমাটিক ক্যাটারাক্ট সার্জারির কমপ্লিকেশন হচ্ছে উন্ড গ্যাপ হয়ে বা উন্ড লিক হয়ে সেখানে আইরিস প্রোল্যাপস হয়ে গেছে। তাহলে দুইটার ম্যানেজমেন্ট কাছাকাছি আর একটা হচ্ছে আলাদা। তাহলে আমরা পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন। আরেকটা যদি বলে তাহলে শ্যালো এন্ট্রি চেম্বার হলে আমরা প্যাড ব্যান্ডেজ দিব, আর আইরিস প্রোল্যাপস হলে আমরা রিপোজিশন করে উন্ড রিপেয়ার করে দিব। আর যদি এন্ডোপথালমাইটিস হয় তাহলে তোমরা জানো এন্ডোপথালমাইটিস কি বলতে হবে আমাকে? নাহিয়ান? না স্যার, এটা তো স্যার পড়ানো হয়েছে স্যার অনেকবার। গুড, তোমরা না পারলে নিজেরা চেষ্টা করবা, সময় নষ্ট না করি। তাহলে ইমিডিয়েটের মধ্যে আমাদের এগুলো আরো অনেকগুলো আছে, তোমরা সবাই জানো। আর লেটের মধ্যে যেটা হয় ক্রনিক ইউবেটিস হতে পারে, আইডোসাইক্লাইটিস হতে পারে, ফিলামেন্টিক কার্ডিটিস হতে পারে, পোস্টের ক্যাপসুলার অফাসিফিকেশন আছে। পোস্টের ক্যাপসুলার অফাসিফিকেশন যদি হয় তার একটা নাম হচ্ছে আফটার ক্যাটারেক্ট। কারণ এই পোস্টের ক্যাপসুলার অফাসিফিকেশন যদি হয় তাহলে আমরা চিকিৎসা কি দিব? ইয়াগ লেজার ক্যাপসুলোটমি। ইয়াগ লেজার ক্যাপসুলোটমি। ইয়াগ মানে কি? ইট্রিয়াম অ্যালুমিনিয়াম গার্নেট। আমরা ইয়াগ লেজার আমরা কোথায় ইউজ করতে পারি স্যার? আমরা ইন কেস অফ অ্যাকিউট কনজেস্টিভ গ্লোকোমা আমরা সেখানে ইয়াগ পেরিফেরাল আইরিডোটমি করতে পারি, ইয়াগ পিআই। তাহলে ইয়াগ লেজার আমরা দুটো জায়গায় ইউজ করি, একটা হলো ইয়াগ পেরিফেরাল আইরিডোটমি মানে আইরিডোটমি, ইয়াগ পিআই, আর হচ্ছে ইয়াগ লেজার ক্যাপসুলোটমি। চোখে আমরা আর কি কি লেজার ইউজ করি স্যার? আমরা আর্গন লেজার ইউজ করি ইন কেস অফ ডায়াবেটিক রেটিনোপ্যাথি, অথবা তোমার মানে তোমার লেজার ট্র্যাবেকুলোটমি। তাহলে আমরা আর্গন লেজার ইউজ করি, আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে আমরা ইউজ করি আর্গন লেজার। এক্সামা লেজার ইউজ করি আমরা ল্যাসিক। ফিমটো লেজার ইউজ করি আমরা ল্যাসিক। ল্যান্সেট লেজার ইউজ করি আমরা ফ্যাকো। ঠিক আছে স্যার আবার একটু স্যার। তাহলে আমরা ইয়াগ লেজার ক্যাপসুলোটমি আমরা লেজার দিব, ইয়াগ লেজার। এখন তোমাকে বলা হবে চোখে আমরা আর কি কি লেজার ইউজ করি। তাহলে আমরা স্যার মানে একটা হলো তোমার যেমন আমরা লেসিক মানে লেজার ইন সিটু কেরাটোমিলিওসিস। লেসিকে আমরা কোন লেজার ইউজ করি? এক্সাইমার লেজার। ঠিক আছে? জি স্যার। আর নতুন আসছে ফিমটো লেজার, FEMTO, ফিমটো লেজার। ফিমটো লেজার। আর ফ্যাকোতে আমরা কি করি? লেজার ল্যান্সেট লেজার, এই বলা হয় ল্যান্সেট লেজার। ল্যান্সেট লেজার আমরা ইউজ করি ফ্যাকো ইমালসিফিকেশনের ক্যাপসুলোটমি করার সময়। এই যে এখানে কি হয়, এটা আসলে টাকা খাওয়ার একটা বুদ্ধি, বোঝো নাই? লেজারের কথা বললে তো রোগীরা মাথা খারাপ হয়ে যায়। সাধারণত কি করি আমরা? ক্যাপসুলোটমি করি। এখন এই যে ক্যাপসুলোটমিটা করি লেজার দিয়ে গেলে হয় কি একদম যেটা সার্কুলার হয়। যারা বুড়া আছে ওদের তো হাত কাঁপে, এই জন্য ওইটা দিয়ে সুবিধা। 50,000 টাকা বেশি পাওয়া যায় আরো, বুঝছো? জি স্যার। হ্যাঁ 50,000 টাকা আরো বেশি পাওয়া যায়, কিন্তু সুবিধা কি? সুবিধা হলো রুগীর সুবিধা, সুবিধা হলো সার্জনের সুবিধা, কিন্তু টাকা হলো রুগীর। তাহলে আমরা ল্যান্সেট লেজার ইউজ করি ইন কেস অফ ফ্যাকো। আর তোমার ইন কেস অফ ডায়াবেটিক রেটিনোপ্যাথি যেটা আমরা বলি PRP, প্যান রেটিনাল ফটোকোয়াগুলেশন, এখানে আমরা কি লেজার দেই? আর্গন লেজার দেই। ঠিক আছে? জি স্যার। পারবো না এই চারটা কথা বলতে? জি স্যার ইনশাআল্লাহ। ওকে ফাইন। তাহলে এই আমি একটা কথা বলি, আমি যতগুলো কথা তোমার সাথে বলতেছি বাবা, এটা প্রত্যেকটা হলো পরীক্ষার কথা। এগুলি বলবা সুন্দর করে, অনেক ভালো মার্কস পাবা। হ্যাঁ, তাহলে আমাদের ক্যাটারাক্ট সার্জারি পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন চলে গেল। এখন আমরা ক্যাটারাক্টের মধ্যে আমাদের দুটা জিনিস, যে এই যে একটা ইমেচিউর ক্যাটারাক্ট যদি পেশেন্ট সার্জারি করতে না চায় তার কি হতে পারে স্যার? ফ্যাকো মরফিক গ্লোকোমা, যেটা গতকালকে আমি বলছি। আর একটা হাইপারমেট্রিক ক্যাটারাক্ট যদি চিকিৎসা না করে স্যার ফ্যাকোলাইটিক গ্লোকোমা হবে। তুমি বলবে স্যার লেন্স ইনডিউসড গ্লোকোমা হবে, তখন তোমার আরেকটা প্রশ্ন আসবে যে লেন্স ইনডিউসড গ্লোকোমা কমন কি কি? স্যার ফ্যাকোমরফিক গ্লোকোমা,
ফ্যাকোলাইটিক গ্লোকোমা, আরো কিছু কিছু আছে, সেটা তোমরা দেখে নিও। তাহলে ফ্যাকোমরফিক গ্লোকোমা, ফ্যাকোলাইটিক গ্লোকোমা। আর যদি একটা লোক ফ্যাকোমরফিক গ্লোকোমা নিয়ে আসে অথবা ফ্যাকোলাইটিক গ্লোকোমা নিয়ে আসে, তুমি কিভাবে ম্যানেজ করবা? স্যার আমি প্রথমে স্যার তাকে গ্লোকোমাটা কন্ট্রোল করব বাই অ্যান্টি গ্লোকোমা ড্রাগ। কি দিব? স্যার আমরা তাকে প্রথমে স্টাজোলামাইড দিব, ইলেকট্রোকে দিব, টিমোলোলাইট ড্রপ দিব। আর যদি প্রেশার না কমে আমরা স্যার আইভি মেনিটল দিব। প্রেশার কমে যাওয়ার পরে আমরা কি করব? তাহলে ক্যাটারাক্ট সার্জারি উইথ ফোর্সিস চেম্বার ইন্টারনাল ইমপ্ল্যান্টেশন করে দিব। তাহলে আমাদের ক্যাটারাক্টের ক্ষেত্রে আমাদের এরপরের প্রশ্ন তো আমাদের যেটা হলো যে মানে অ্যাজ এ হোল ক্যাটারাক্টের মধ্যে লেন্সের মধ্যে আমাদের ড্র এন্ড লেবেল দ্য স্ট্রাকচার অফ দ্য হিউম্যান ক্রিস্টালাইন লেন্স। লেন্সে কি থাকে? তিনটা জিনিস, ক্যাপসুল থাকবে, কর্টেক্স থাকবে, নিউক্লিয়াস থাকবে। এন্ট্রিক ক্যাপসুল, পোস্টেরিয়র ক্যাপসুল, আর কর্টেক্স, নিউক্লিয়াস। তারপরে এটা সুন্দর একটা ডায়াগ্রাম আছে যেটা আমি পড়েছিলাম, সুন্দর ডায়াগ্রামটা একটু প্র্যাকটিস করবা। যদি পরীক্ষা আসে ডায়াগ্রামটা দিয়ে দিবা, ডায়াগ্রামটা দিলে তোমার এখানে নাম্বারটা ভালো আসবে। তারপরে হচ্ছে ক্যাটারাক্ট, ডেফিনিশন অফ ক্যাটারাক্ট, ক্লাসিফিকেশন অফ দ্য ক্যাটারাক্ট। ডেফিনিশন আমরা এনি অপোজিট অফ দ্য লেন্স or its capsule which causing the visual impairment is called the cataract. এখন ক্লাসিফিকেশন, congenital or developmental cataract, acquired cataract, after cataract. acquired ক্যাটারাক্টের মধ্যে এটা হলো সিনিয়াল ক্যাটারাক্ট, ট্রমাটিক ক্যাটারাক্ট, কমপ্লিকেটেড ক্যাটারাক্ট, টক্সিক ক্যাটারাক্ট, সেকেন্ডারি ক্যাটারাক্ট, সিনড্রোম রিলেটেড ক্যাটারাক্ট। সিনিয়াল মানে হচ্ছে এই এজ ইজ অ্যারাউন্ড 50 ইয়ার্স। যদি 50-এর বেশি আমরা বলবো সিনিয়াল ক্যাটারাক্ট, 50-এর আগে হলে আমরা বলবো প্রি সিনিয়াল ক্যাটারাক্ট। আর হচ্ছে ট্রমাটিক ক্যাটারাক্ট, এনি কাইন্ড অফ ট্রমা, ব্লান্ট ট্রমা হতে পারে, ফ্যান্টেটিং ট্রমা হতে পারে। হ্যাঁ, এখন তোমাকে বলা হবে যে ট্রমাটিক ক্যাটারাক্টে একটা সাইন, তুমি একটা যদি ট্রমাটিক ক্যাটারাক্ট বলো, একটা সাইন দেখে কিভাবে বুঝবে এটা ট্রমাটিক ক্যাটারাক্ট? স্যার বোসিয়াস রিং, বোসিয়াস রিং, বোসিয়াস রিং দেখে আমরা বুঝবো এটা ট্রমাটিক ক্যাটারাক্ট। তাহলে এনি কাইন্ড অফ ট্রমা, সেটা তোমার আল্ট্রাভায়োলেট ট্রমা হতে পারে, ব্লান্ট ট্রমা হতে পারে, ফ্যান্টেটিং ট্রমা হতে পারে, যে কোনো ট্রমা হতে পারে। তারপরে যে কোনো ধরনের নিডলের কারণে হতে পারে, কমন যেটা হয়। তাহলে ট্রমাটিক ক্যাটারাক্ট। দেন আমরা বলছি কমপ্লিকেটেড ক্যাটারাক্ট, দি ক্যাটারাক্ট হুইচ অকার ডিউ টু এনি অকুলার ডিজিজ। চোখের কোনো ডিজিজের কারণে যদি কোনো ক্যাটারাক্ট ডেভেলপ করে তাকে আমরা বলি কমপ্লিকেটেড ক্যাটারাক্ট। যেমন ইউভিটিসের কারণে যে ক্যাটারাক্ট হয় তাকে বলবো আমরা কমপ্লিকেটেড ক্যাটারাক্ট। যদি অ্যাকিউট কনসেপ্ট গ্লোকোমা যদি হয় তাহলে গ্লুকোম প্ল্যাকন হয়, ওটা দেখে আমরা বুঝি যে এটা মানে মানে পোস্ট গ্লোকোমা ক্যাটারাক্ট, দ্যাট ইজ কমপ্লিকেটেড ক্যাটারাক্ট। যদি হাই মায়োপিয়ার কারণে হয়, যেমন মায়োপিয়াতে আমরা বলছিলাম যে মায়োপিয়াতে 4টা কমপ্লিকেশন হয়। এক নম্বর হচ্ছে তার যদি মায়োপিয়া হয় তাহলে তার অফেন অ্যাঙ্গেল গ্লোকোমা হয়। নাম্বার 2 তার কমপ্লিকেটেড ক্যাটারাক্ট হয়। নাম্বার 3 বলছি বিটার ডিজেনারেটিভ চেঞ্জ হয়। নাম্বার 4 আমরা বলছি ল্যাটিস ডিজেনারেশন ফলোড বাই দ্য রেটিনাল ডিটাচমেন্ট। এই 4টা জিনিস হয়। যদি মায়োপিয়া হয়, হাই মায়োপিয়া হয়, তাহলে তার ক্যাটারাক্ট ডেভেলপ করতে পারে, তাকে বলো কমপ্লিকেটেড ক্যাটারাক্ট। যদি রেটিনাল ডিটাচমেন্ট হয়, তার ক্যাটারাক্ট ডেভেলপ করতে পারে, তাকে বলবো আমরা কমপ্লিকেটেড ক্যাটারাক্ট। যদি তার রেটিনারিস পিগমেন্টোসা হয়, ক্যাটারাক্ট ডেভেলপ হতে পারে, তাকে বলবো আমরা কমপ্লিকেটেড ক্যাটারাক্ট। আরেকটা বলছি আমরা সেকেন্ডারি ক্যাটারাক্ট। যদি কোনো সিস্টেমিক ডিজিজের কারণে ক্যাটারাক্ট ডেভেলপ করে, যেমন ডায়াবেটিস, তাকে বলবো আমরা সেকেন্ডারি ক্যাটারাক্ট। অথবা দেখা গেলো কোনো সিস্টেমিক ডিজিজ যেমন তোমার অ্যাটোপিক ডার্মাটাইটিস, তার কারণে যদি কোনো ক্যাটারাক্ট ডেভেলপ করে তাকে বলবো আমরা সেকেন্ডারি ক্যাটারাক্ট। অথবা গাউট, আর্থ্রাইটিস, শরীরে কোনো রোগের কারণে যদি ক্যাটারাক্ট ডেভেলপ করে তাকে বলবো আমরা সেকেন্ডারি ক্যাটারাক্ট। আরটা বলি আবার টক্সিক ক্যাটারাক্ট, টক্সিক ক্যাটারাক্ট। যদি কোনো ড্রাগসের কারণে কোনো ক্যাটারাক্ট ডেভেলপ করে তাকে বলবো আমরা টক্সিক ক্যাটারাক্ট। তোমাদের ভাইবাতে বলি আমরা, আচ্ছা একটা অ্যালার্জিক কনজাংটিভাইটিস অথবা ভান্ডাল কনজাংটিভাইটিস অথবা ইউভিএটিস, আমরা যদি ক্যাটারাক্ট স্টেরয়েড আই ড্রপ দিতে হবে, স্টেরয়েড যদি আমরা আই ড্রপ ব্যবহার করি তাহলে তার কি কমপ্লিকেশন হতে পারে? তার কি কমপ্লিকেশন হতে পারে? তাহলে স্টেরয়েড ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন, কমপ্লিকেশন। আমরা স্টেরয়েড আমরা কোথায় দেই? আমরা যদি সব জিনিস চিন্তা করি
যে আমরা স্টেরয়েড কোথায় দেই, আমরা অ্যালার্জিক কনজাংটিভাইটিস আমরা স্টেরয়েড দেই, ব্যাকটেরিয়া ভাইরাল কনজাংটিভাইটিস আমরা স্টেরয়েড দেই, আমরা যদি ভাইরাল ক্যারাটাইটিস হলে আমরা স্টেরয়েড দেই, যদি স্ক্লেরাইটিস হয় আমরা স্টেরয়েড দেই, ইফ স্ক্লেরাইটিস হলে আমরা স্টেরয়েড দেই, যদি তার ইউভেটিস হয় আমরা স্টেরয়েড দেই, যদি তার গ্লোকোমা হয়, দ্যাট ইজ গ্লোকোমা বলতে অ্যাকুট কনস্ট্রাকটিভ গ্লোকোমা, সেখানে ইনফ্ল্যামেশন হয়, আমরা স্টেরয়েড দেই, যদি তার ইন্ট্রাঅকুলার সার্জারি আমরা করি, আমরা ট্র্যাবেকুলেক্টমি, ক্যাটারাক্ট সার্জারি, উন্ড রিপেয়ার, হ্যাঁ যদি আমরা করি আমরা দেই, যদি তার আইডোসাইক্লারিস অর করাডাইটিস হয় আমরা স্টেরয়েড দেই। তাহলে আমরা ইন্ডিকেশন হচ্ছে আমাদের এটা। কন্ট্রাইন্ডিকেশন কখন, যে ইন কেস অফ কর্নিয়াল আলসার আমরা স্টেরয়েড দিই না। তাহলে ইন্ডিকেশন অফ স্টেরয়েড, কন্ট্রাইন্ডিকেশন অফ স্টেরয়েড এন্ড কমপ্লিকেশন। কমপ্লিকেশন দুইটা জিনিস হবে, একটা হচ্ছে স্টেরয়েড ইনডিউসড ক্যাটারাক্ট, যেটাকে আমরা বলি টক্সিক ক্যাটারাক্ট, আর হলো স্টেরয়েড ইনডিউসড গ্লোকোমা। যদি আমরা স্টেরয়েড ইউজ করি, যাদের এই স্টেরয়েডে তোমার মানে প্রেসার বেড়ে যাবে, ইন্ট্রাঅকুলার প্রেসার বেড়ে যায়, যদি বেড়ে যায় তাহলে আমরা তাকে বলবো স্টেরয়েড ইনডিউসড গ্লোকোমা। সেক্ষেত্রে আমরা ম্যানেজমেন্ট কি করব, যদি এটা হয় তাহলে স্টপ দ্য স্টেরয়েড and observe if intraocular pressure reduced, abort the steroid. If intraocular pressure not reduced, add অথবা use the anti-glaucoma drug and follow up. ঠিক আছে? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এখানে আমরা ক্যাটারাক্ট আমরা জানি। এখন কনজেনিটাল ক্যাটারাক্ট, কনজেনিটাল ক্যাটারাক্ট যদি হয় তাহলে আমাদের সাইন কি? স্যার হোয়াইট ফিবুলারি রিফ্লেক্স। তার মেডিকেল টার্ম কি? স্যার লিকোকুরিয়া বা লিকুরিয়া বলবা না, এটা একবারে প্রত্যেকবার তোমরা বলো, আমি বলতে বলতে বিরক্ত হয়ে যাই, তোমরা না সবাই বলে। এবার আমি পরীক্ষা গেলাম, তারা মিনিমাম 60% স্যার লিকুরিয়া। লিকোকুরিয়া বানানটা বাবা একটু দেখবা। কে আসছে নতুন? মাইমুনা শারমিন, আসসালামু আলাইকুম। আচ্ছা অ্যাড করে দিই, আর কি করব। তাহলে এখানে কি বলতেছিলাম রে নাহিয়ান? স্যার হচ্ছে লিউকোকোরিয়া স্যার। লিউকোকুরিয়া। তাহলে এটা হলো হোয়াইট ফিবুলারি রিফ্লেক্স, তার মেডিকেল টার্ম হচ্ছে লিউকোকুরিয়া। তাহলে যদি মানে কনজেনিটাল ক্যাটারাক্ট হয় তার সাইন হবে লিউকোকুরিয়া। এখন ডিফারেনশিয়াল ডায়াগনোস কি হতে পারে আমরা সবাই জানি, তোমরা সবাই জানো। তোমরা যদি মাথায় রাখো যে আমার কর্নিয়া নাই, এখন লেন্স হতে পারে কনজেনিটাল ক্যাটারাক্ট, ভিট্রাস হতে পারে পার্সিস্টেন্ট হাইড্রোপ্লাস প্রাইমারি ভিট্রাস, রেটিনা হবে রেটিনোব্লাস্টোমা, রেটিনাল ডিটাচমেন্ট, রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি, কোর্স ডিজিজ, আর হলো ওল্ড এন্ডোপথ্যালমাইটিস। এগুলো হচ্ছে আমার হোয়াইট ফিবুলারি রিফ্লেক্সের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। মানে কনজেনিটাল ক্যাটারাক্ট কজ কি, কি কারণে হতে পারে? তাহলে আমরা বলবো এক নাম্বার হচ্ছে আমরা বলবো ম্যাটারনাল ইনফেকশন, ম্যাটারনাল ম্যাল নিউট্রিশন। কোন ইনফেকশন? টর্স ইনফেকশন। ম্যাটারনাল ম্যাল নিউট্রিশন, প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি, ক্রোমোজোমাল অ্যাবনরমালিটি, তারপরে হচ্ছে তোমার teratogenic drug due to drugs used in the pregnancy period, তারপর হচ্ছে তোমার হাইপোক্যালসিমিয়া, এই হচ্ছে আমার কজ। এখন তোমাকে বলা হবে একটা কনজেনিটাল ক্যাটারাক্ট, তার ট্রিটমেন্ট করা কি জরুরি? জি স্যার জরুরি। কেন? স্যার টু প্রিভেন্ট দ্য স্টিমুলাস ডিপ্রাইভেশন এমব্লায়োপিয়া। এমব্লায়োপিয়া কাকে বলে? রিজেকশন অফ দ্য ফর্ম সেন্স অফ ভিশন উইদাউট এনি ডিটেক্টেবল অর্গানিক কজ, তাকে বলি আমরা এমব্লায়োপিয়া। মানে এমব্লায়োপিয়া কয় ধরনের আছে? 4 ধরনের আছে। স্টিমুলাস ডিপ্রাইভেশন এমব্লায়োপিয়া, এনিসোমেট্রপিক এমব্লায়োপিয়া, দেন হচ্ছে স্ট্রাবিসমাস এমব্লায়োপিয়া, আইসোমেট্রিক এমব্লায়োপিয়া। জানো তো সবাই না? জি স্যার। ওকে, তাহলে এখানে যেমন একটা রোগী বলবে একটা 3 বছরের বাচ্চা কনজেনিটাল টোসিস, তার চিকিৎসা কি জরুরি? জরুরি। কেন? টু প্রিভেন্ট স্টিমুলাস ডিপ্রাইভেশন এমব্লায়োপিয়া, যেহেতু তার টোসিস হয়ে আছে, আলো ভিতরে ঢোকে না, ডিপ্রাইভেশন হচ্ছে স্টিমুলাস থেকে। কনজেনিটাল ক্যাটারাক্ট এটা জরুরি টু প্রিভেন্ট স্টিমুলাস ডিপ্রাইভেশন এমব্লায়োপিয়া। তাহলে এখানে আমরা কনজেনিটাল ক্যাটারাক্টের আমরা সাইন বললাম, দেন তার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস বললাম। এখন হচ্ছে এটা ট্রিটমেন্ট জরুরি কিনা? জি স্যার জরুরি। কেন জরুরি? দুইটা জিনিস, একটা হলো টু প্রিভেন্ট স্টিমুলাস ডিপ্রাইভেশন এমব্লায়োপিয়া, নাম্বার 2 লেন্স ইনডিউস টু প্রিভেন্ট লেন্স ইনডিউস গ্লোকোমা। তো চিকিৎসা না করে তাহলে কি হবে? স্যার এনপিএল হবে, মানে নো পারসেপশন অফ লাইট।
আর কি হবে, নিস্টেগমাস হবে, ডাইভারজেন্ট স্কুইন্ট হবে। একটা তার বিশন নষ্ট হয়ে যাবে, বিশন নষ্ট হলে ডাইভারজেন্ট স্কুইন্ট হবে। আর কি হবে, তার যেহেতু বিশন নাই মানে তার নিস্টেগমাস হবে, টু অ্যান্ড ফ্রো অসিলেটরি মুভমেন্ট হবে। আচ্ছা, তারপরে আমরা কনজাংটিভ ক্যাটারাক্টের আমরা চিকিৎসা কি দিব? আমি বলছিলাম যে এটা তিনটা জিনিস উপর নির্ভর করে। একটা হলো অ্যাক্টিং টু এইজ, অ্যাক্টিং টু অপাসিটি, আর অ্যাক্টিং টু মানে তোমার ভিজুয়াল অ্যাকুইটি। যদি বিফোর দ্য 3 years অফ এজ হয় তাকে আমরা অনলি ইরিগেশন অ্যাসপিরেশন অ্যান্ড প্রেসক্রাইব দ্য স্পেকটাকলস। আর আফটার দ্য এজ অফ 3 years ইরিগেশন অ্যাসপিরেশন অ্যান্ড পোস্টের চেম্বার ইন্টারকনাস ইমপ্লান্টেশন। 3 বছর হয় কি হয়, তার আইটা ঠিকমতো ডেভেলপমেন্ট হয় না। যদি আমরা আগে লেন্স দেই তাহলে তার কিছু ডিফর্মিটি হবে, তার মানে তোমার গ্লোকোমা হতে পারে, তার লেন্সটা ডিসপ্লেসমেন্ট হতে পারে, কিছু মানে তোমার অ্যানোমালি হতে পারে। এই জন্য আমরা সাধারণত 3 বছরের আগে দেই না, 3 বছরের পরে দেই। আর ভিজুয়াল যদি 6/18 এর উপরে থাকে, 6/24, 6/36, তাহলে আমরা তাকে ক্যাটারাক্ট সার্জারি করে দিব সিমুলার ডিফ্রামেশন অ্যাম্বলিওপিয়া প্রিভেন্ট করার জন্য। আর যদি 6/18 এর নিচে হয় তাকে আমরা প্রেসক্রাইব দ্য স্পেকটাকলস এন্ড ফলো আপ। কেন? ক্যাটারাক্ট সার্জারিতে একটাই মাত্র প্রবলেম হয়, সেটা হলো অ্যাকোমোডেশনটা লস হয়, সে কাছে কম দেখে। তাহলে অ্যাকোমোডেশন মেকানিজম তোমরা জানো, এটা একটু পড়ে নিবা। তাহলে অ্যাকোমোডেশন লস হয়, যদি অ্যাকোমোডেশন লস হয় একটা ছোট্ট বাচ্চা কাছে দেখবে না, তার চশমা লাগবে। এখন যদি এমন হয় যে তার স্টিমুলার ডিফ্রামেশন অ্যাম্বলিওপিয়া হয়ে যাবে, তখন আমি তাকে অবশ্যই অপয়েন্ট করে দিব। আর যদি দেখা যায় যে না 6/18 নিচে 6/9, 6/12, তাহলে তাকে আমরা চশমা দিয়ে তাকে ফলো আপে রাখবো। কারণ আমাদের 6/9 বা 6/12 উইথ অ্যাকোমোডেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট। অ্যাকোমোডেশনটা প্রিভেন্ট করা মানে প্রিজার্ভ করার জন্য। এখন তোমাকে বলা হবে যে অ্যাকোমোডেশন কখন লস হয়। তাহলে আপনার ক্যাটারাক্ট সার্জারি অ্যাকোমোডেশন লস হয় 1 নাম্বার। নাম্বার 2, যে অ্যারাউন্ড দ্য এজ অফ 40 years, 40 বছর যদি হয় তাহলে অ্যাকোমোডেশন লস হয়। নাম্বার 3, অ্যাডভান্স স্টেজ অফ গ্লোকোমা যদি হয় তাহলে অ্যাকোমোডেশন লস হয়। নাম্বার 4, যে মেকুলোপ্যাথি যদি হয় তাহলে অ্যাকোমোডেশন লস হয়। মেকুলোপ্যাথি কাছে কম দেখে, তখন মেকুলাতে যে কোনো ধরনের যদি চেঞ্জ আসে। আর কি, তোমার ড্রাগ ইনডিউসড, যে যদি মিডিয়াটিক দেই তাহলে অ্যাকোমোডেশনটা লস হয়। আর কি হয়, ট্রমাটিক মিডিয়াসিস, যে ট্রমা লাগলো, যেটা ঘুষি দিলাম, অথবা যে কোনো একটা ট্রমা হয়ে তার সিলেরি যে আমার স্পেন্টার ফিবুলি মাসেল আর ডাইলেটেড ফিবুলি মাসেল যদি প্যারালাইজড হয়, তাহলে কি হবে, তার ফিবুলটা ডাইলেট হয়ে যায়, তখন সে কাছে কম দেখবে, তখন অ্যাকোমোডেশন লস হয়। তাহলে কনজেনিটাল ক্যাটারাক্ট আর তাহলে আমরা বললাম যে অ্যাক্টিং টু এজ, অ্যাক্টিং টু ভিজুয়াল অ্যাকুইটি আর অ্যাক্টিং টু অপাসিটি। যদি তার মানে লেন্সের অপাসিটি যদি মোর দ্যান 50% এর বেশি হয় সার্জারি করে দিব, আর লেস দ্যান 50% হলে চশমা দিব, অবজার্ভ করবো আমরা। তাহলে আমাদের ক্যাটারাক্টের মধ্যে আর কি, যে আমাদের ক্লাস মানে লেন্সের অ্যানাটমি, লেন্সের পার্ট, ক্যাটারাক্টের মানে ডেফিনিশন, ক্লাসিফিকেশন, দেন হচ্ছে ক্যাটারাক্টের সিমটম, সাইন, ম্যানেজমেন্ট, কমপ্লিকেশন, ইনভেস্টিগেশন, ম্যানেজমেন্ট অফ দ্য কমপ্লিকেশন। ক্যাটারাক্টের কিছু জানার আছে? এখন আর একটু আছে, সিডোফাকিয়া এবং এফাকিয়া। সিডোফাকিয়া যদি আমাদের কেস থাকে আমরা বলবো হোয়াইট গ্লিসেনিং রিফ্লেক্স প্রেজেন্ট ইন দ্য পিউপিলার এরিয়া, নাম্বার 1। নাম্বার 2, ভিজুয়াল অ্যাকুইটি ইজ গুড। নাম্বার 3, the entry chamber depth is relatively normal. Number 4, no sign of iridodonesis. যদি এফাকিয়া হয় আর সিডোফাকিয়া হয়, যদি এফাকিয়া হয় আর সিডোফাকিয়া হয়, তাহলে আমাদের যদি কেসটা সিডোফাকিয়া থাকে, তাহলে আমার এখানে প্রথমে যদি বলে তোমার কেস নাম্বার কি, স্যার কেস নাম্বার 2, ডায়াগনোস হচ্ছে সিডোফাকিয়া অফ লেফট আই। আইবলের ভিতরে হলে আমরা আই বলবো, বাইরে হলে আমরা সাইড বলবো। সিডোফাকিয়া অফ লেফট আই কেন বলবো সিডোফাকিয়া? স্যার দেয়ার ইজ হোয়াইট গ্লিসেনিং রিফ্লেক্স প্রেজেন্ট ইন দ্য পিউপিলার এরিয়া, নাম্বার 1। নাম্বার 2, ভিজুয়াল অ্যাকুইটি ইজ গুড। গুড বলতে হতে পারে 6/36, 6/24,
6/18, 6/9, 6/6 হতে পারে। এখন আমরা ভিজুয়াল অ্যাকুইটি ইজ গুড। নাম্বার 3, যে আমরা এফাকিয়া এবং সিডিফাকিয়ার সাথে আমরা মিলাবো। যেমন সিডিফাকিয়াতে কি হবে? সিডিফাকিয়াতে হবে হোয়াইট গ্লিসারিন রিফ্লেক্স ইন দ্য ফিবুলার এরিয়া, আর এফাকিয়াতে হবে জেড ব্ল্যাক ফিফিল। ভিজুয়াল অ্যাকুইটি ইন কেস অফ সিডিফাকিয়াতে গুড, আর এখানে হবে রিডিউস উইদাউট স্পেকটেকলস এফাকিয়াতে। তারপরে এন্ট্রি চেম্বার ডিপনেস সিডিফাকিয়াতে রিলেটিভলি নরমাল থাকবে, আর এফাকিয়াতে ডিপ এন্ট্রি চেম্বার থাকবে। দেন ট্রিমোলাসনেস অফ আইরিস, আইরিস যদি কাঁপে তাকে বলি আমরা আইরিডোডোনেসিস। আর যদি লেন্স কোনো কারণে ডিসপ্লেসমেন্ট হয়ে যায়, ডিসলোকেশন হয়, ডিসপ্লেসমেন্ট হয়, যদি লেন্সটা কাঁপে তাকে বলি আমরা ফ্যাকোডোনেসিস। ফ্যাকোডোনেসিস, আইরিডোনেসিস। তাহলে ট্রিমোলাসনেস অফ আইরিস যদি হয়, যেহেতু আমার লেন্সের সাপোর্ট নাই, আইরিসটা কাঁপে যখন আমরা টর্চ লাইট ফেলি, তাহলে এখানে আমরা বলবো আইরিডোডোনেসিস। In case of sidiophakia, আমরা বলবো হোয়াইট গ্লিসারিন রিফ্লেক্স ইন দ্য প্রেজেন্ট ইন দ্য ফিবুলার এরিয়া, ভিজুয়াল অ্যাকুইটি ইজ গুড, এন্ট্রি চেম্বার ডিপনেস ইজ নরমাল, দেয়ার ইজ নো সাইন অফ আইরিডোডোনেসিস। আর যদি এফাকিয়া হয় আমরা বলবো যে 1 নম্বর আমরা বলবো অ্যাবসেন্স অফ হিউমেনিক্সটা ইন দ্য ফিবুলার এরিয়া, জেড ব্ল্যাক ফিফিল, এন্ট্রি চেম্বার ডিপনেস ইজ মানে ডিপ এন্ট্রি চেম্বার, ট্রিমোলাসনেস অফ আইরিস, ভিজুয়াল অ্যাকুইটি রিডিউস উইথ স্পেকটেকলস। এখন এফাকি আমরা চিকিৎসা কি দিব? আমরা দিতে পারি তাকে সেকেন্ডারি ইন্ট্রাগ্রাস ইমপ্ল্যান্টেশন, যে কোনো এক সময় তার লেন্স লাগাইনি, এখন আমরা লেন্স লাগাইতে পারি। কোথায় লাগাইতে পারি? যদি ব্যাগ থাকে ব্যাগে দিব, ব্যাগ যদি সালকাস থাকে সালকাসে দিব, যদি সালকাসও না থাকে আমরা স্ক্যারিফিকেশন দিব, অথবা আমরা এন্ট্রি চেম্বারে দিব। ঠিক আছে? জি স্যার। ওকে, তারপরে এফাকিতে আমাদের এই হলো ট্রিটমেন্ট হলো 1 নম্বরে সেকেন্ডারি ইন্ট্রাগ্রাস ইমপ্ল্যান্টেশন, দেন হচ্ছে কন্টাক্ট লেন্স, স্পেকটেকল কারেকশন। এই তিনটা হচ্ছে আমার। তোমরা অনেক সময় এফাকিতে স্যার ক্যারাটোপ্লাস্টি তোমরা লেখো পরীক্ষায়, অথবা বাইবেল স্যার ক্যারাটোপ্লাস্টি করবো। ক্যারাটোপ্লাস্টি কাকে বলে? স্যার মানে রিপ্লেসমেন্ট অফ দ্য ডিজ অর স্কার কর্নিয়া উইথ এ ভায়াবল হেলদি ডোনার কর্নিয়া ইজ কল্ড দ্য। তো এফাকিয়া তো কর্নিয়ার সাথে সম্পর্ক নাই। এফাকিয়া হচ্ছে ফাইকিয়া মানে হচ্ছে লেন্স, ক্যারাটো মানে কর্নিয়া। এখানে তো আমরা লেন্সের সাথে সম্পর্ক, এখানে কর্নিয়া তো ভালো আছে, কর্নিয়া কোনো সমস্যা তো নাই। কিন্তু তোমরা দেখি পরীক্ষায় ডিসিআর অপারেশনের ইন্ডিকেশন মানে অনেকে লেখে যে ইন্ডিকেশন অফ ডিসিআর, সে লেখে যে ক্যারাটোপ্লাস্টি। এবারে আমি ছবি তুলে রাখছি। পরীক্ষা মানে যা মনের মধ্যে আসে লিখতে থাকে, কিন্তু এটা তো উচিত না যে আমার যা মনে আসে তাই লিখলাম, খাতা ভরাট করে লিখলাম। এক্সামিনার তো খাতার দেখে তোমার নাম্বার দিবে না, ভিতরে কি আছে সেটা দেখে নাম্বার দিবে। তাহলে আমরা সিডিওফাকিয়া এবং এফাকিয়াতে আমরা ডিফারেন্সিয়েশন পয়েন্ট বললাম, আমরা ক্লাসিফিকেশন বললাম, ডেফিনিশন বললাম, ট্রিটমেন্ট বললাম। এখন সিডিওফাকিয়াতে তোমাকে বলা হবে এই পেশেন্টের ভিশন কত আছে, 6/12। তার ভিশন 6/12 কেন? তার লেন্স তো খুব ভালো আছে, ফকফকা লেন্স। এখন কেন? স্যার ফল্টি মেজারমেন্ট অফ বায়োমেট্রি, ফল্টি মেজারমেন্ট অফ বায়োমেট্রি 1 নাম্বার। যদি বলা হয় যে না তার বায়োমেট্রিক কোনো প্রবলেম নাই, লেন্স অ্যাকুরেট পাওয়ার দেওয়া আছে, কিন্তু রুগী কম দেখে, তাহলে আমরা কি বলবো? স্যার তার বিট্রাস অপাসিটি থাকতে পারে, তার রেটিনাল ডিটাচমেন্ট থাকতে পারে, তার মেকুলোপ্যাথি থাকতে পারে, তার অপটিক অ্যাট্রফি থাকতে পারে। ঠিক আছে ভাইবা? আমরা বলি যে এই একটা পেশেন্টের লেন্স ইমপ্ল্যান্ট করা হলো, খুব ফার্স্ট ক্লাস অপারেশন হয়েছে, আমেরিকার লেন্স দেওয়া হয়েছে, তো রুগী দেখে না। কেন দেখবে না? আরেকটা ক্লু দেওয়া হয় যে রুগীর ফোস্টার সেগমেন্ট খুব ভালো আছে, তার বিট্রাস ভালো আছে, রেটিনা খুব ভালো আছে, খুব ভালো সার্জারি হয়েছে, এক্সেলেন্ট সার্জারি হয়েছে, তো রুগী দেখে না। যদি ফোস্টার সেগমেন্ট ভালো আছে বলে, তাহলে আমি ধরে নিব যে আমার প্রবলেমটা হচ্ছে ফল্টি মেজারমেন্ট অফ দ্য বায়োমেট্রি, তার লেন্সের পাওয়ারের মেজারমেন্টটা ঠিক হয় নাই। এখন তোমাকে বলা হবে আচ্ছা একটা পেশেন্ট ক্যাটারাক্ট সার্জারি করে দিল, সে কাছে খুব ভালো দেখে, দূরে কম দেখে, তাহলে কি হতে পারে? তাহলে আমরা স্যার ওভার কারেকশন অফ দা মানে সার্জারি।
যে লেন্সের মানে পাওয়ার লাগে 20, আমি দিলাম 22, তাহলে কত বেশি দিলাম? 2 বেশি দিলাম, তার পাওয়ার হবে -2। আর -2 তে হবে কি, সে দূরে কম দেখবে, কিন্তু ক্যাটারাক্ট সার্জারিতে আমরা জানি অ্যাকোমোডেশন লস হয়, কাছে সে দেখবে না, কাছে সে ভালো দেখবে না, কিন্তু এখন সে কাছে ভালো দেখে, তার মানে হচ্ছে তার দূরে -2 লাগে আর কাছে লাগবে 2.5 এই বয়সে, তাহলে তাই কাছে ভালো দেখে। অথবা তোমাকে বলা হবে যে একটা রুগী ক্যাটারাক্ট সার্জারি করে দিল, এখন সে দূরও কম দেখে কাছেও কম দেখে, তাহলে কেন হতে পারে? স্যার হয়তো বা তার আন্ডার কারেকশন, লাগে 20, আমি দিলাম 18, তাহলে আমি কত কম দিলাম? +2, তাহলে দূরে +2, কাছে হবে 2.5, তার মানে 4.5 লাগবে তার পাওয়ার। বুঝতে পারছো? জি স্যার। কান টান ঝালা পড়া হচ্ছে না তো? না স্যার, বুঝতেছি স্যার। আচ্ছা, গুড গুড গুড, খুব শান্তি পেলাম। আচ্ছা, তাহলে আমরা সিডোফাকিয়াতে আমরা যদি বলা হয় যে তার খুব ভালো অপারেশন করে দিলাম, 6 মাস খুব ভালো দেখছে, এখন সে আস্তে আস্তে তার দৃষ্টিটা কমে গেছে, তো কেন কমতে পারে? স্যার এটা পোস্ট ক্যাপসুলার অপারেশন হতে পারে, তার মেকুলাতে কোনো ধরনের চেঞ্জ আসতে পারে। কি চেঞ্জ? স্যার এজ রিলেটেড মেকুলার ডিজেনারেশন, ARMD, বা তার মেকুলোপ্যাথি হতে পারে, তার স্যার গ্লুকোমিটার চেঞ্জ হতে পারে, তার অপটিক অ্যাট্রোফি হতে পারে, আবার তার পোস্ট ক্যাপসুলার অপারেশন হতে পারে। তাহলে আমরা কি করব? স্যার লেজার ক্যাপসুলটমি করে দিব। তাহলে ক্যাটারাক্টের ক্ষেত্রে আমাদের আর খুব একটা প্রশ্ন নাই, যদি থাকে তোমরা দেখে নিও বা আমাকে কোনো প্রশ্ন থাকলে বলবা। তাহলে আমাদের 4টা কেস হলো, আমি রিলেটেড হয়ে গেল। এখন হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে টেরিজিয়াম। টেরিজিয়ামের মধ্যে আমরা যে ডেফিনিশন বলি, ইট ইজ এ ট্রায়াঙ্গুলার ফাইব্রোভাস্কুলার কনজেন্টিভাল ডিজেনারেটিভ গ্রোথ extending from conjunctiva above the limbus towards the cornea in the interpulpal space is called the pterygium. And pterygium যেটা, সেটা যদি বলা হয় যে তোমার কেস নাম্বার 3 ডায়াগনোসিস কি? স্যার নেজাল pterygium of left eye। কেন বলছে pterygium? স্যার ইট ইজ এ ট্রায়াঙ্গুলার ফাইব্রোভাস্কুলার conjunctival degenerative growth extending from conjunctiva above the limbus towards the cornea. এটা হচ্ছে আমার টেরিজিয়াম। এখন যদি টেরিজিয়াম হয়, তাহলে তোমাকে বলা হবে যে এটা টেরিজিয়াম, তুমি কি করবা? তোমার এই কেস তুমি কি করবা? তোমার এই কেসে তুমি কি করবা? রিটেনে আসলে একরকম, ভাইবা আসলে আরেক রকম। রিটেনে যদি তোমাকে একটা সিনারিও দিয়ে দেয়, তখন তুমি বলবা যে মানে ইফ টেরিজিয়াম ইজ প্রোগ্রেসিভ, axis of pterygium মানে সার্জারি, এই রিগ্রেসিভ সিমটোমেটিক ট্রিটমেন্ট। রিগ্রেসিভ মানে হচ্ছে বলছে যে লিম্বাস থেকে 2 মিলিমিটার বেশি যদি হয় তাহলে আমরা বলি প্রোগ্রেসিভ, আর লিম্বাস থেকে 2 মিলিমিটার লিম্বাসের বরাবর থাকলে আমরা বলি রিগ্রেসিভ। আরটা বলা হয় ইফ টেরিজিয়াম ইজ মোর দেন 2 মিলিমিটার ফ্রম দ্য লিম্বাস সার্জারি, ইফ মানে উইদিন দ্য 2 মিলিমিটার আমরা বলবো এটা রিগ্রেসিভ, আমরা বলবো সিমটোমেটিক ট্রিটমেন্ট। তাহলে যদি প্রোগ্রেসিভ হয় তাহলে আমরা বলবো তাকে সার্জারি করবো, আর রিগ্রেসিভ হলে আমরা সিমটোমেটিক ট্রিটমেন্ট করবো। সিমটোমেটিক ট্রিটমেন্ট কি করবো আমরা? যেহেতু টেরিজিয়াম যদি হয় তাহলে কোন ধরনের ইফেক্টিভ এরর হবে নাহিয়ান? স্যার হচ্ছে মায়োপি আছে। এই আর কি আছে বলো? টেরিজিয়ামের কারণে যদি কোনো ইফেক্টিভ এরর হয় তাকে আমরা কোনটা বলবো? কে বলতে পারো? অ্যাস্টিগম্যাটিজম হবে। অ্যাস্টিগম্যাটিজম। কি তোমার নাম কি? শাহানা? অ্যাস্টিগম্যাটিজম কে কে বলছো? আরে গান গাও যে, তোমার কি নাম? তুমি না? এই অ্যাস্টিগম্যাটিজম ছেলে কি? ছেলের নাম বলো, কে বলছো? জি স্যার। কি নাম তোমার? প্রণয়। প্রণয়। প্রণয় বলছো, তুমি না গান গাও ভালো। আর মেয়ে কে বলছো? মেয়ে? স্যার অদিতি। অদিতি, গুড। তাহলে এটা একটা জিনিস বুঝো, যেহেতু এখানে এই ট্রায়াঙ্গুলার ফোল্ড দিয়ে কর্নিয়াটাকে টান দিয়ে ধরে রাখছে, আমরা অ্যাস্টিগম্যাটিজম কি বলি? যে মানে চেঞ্জ ইজ দ্য ডিফারেন্ট মেরিডিয়ানে যদি কোনো ধরনের চেঞ্জ আসে,
তাকে আমরা বলি অ্যাস্টিগমেটিজম, ডিফারেন্ট মেরিডিয়ানে। তার যদি কোনো আনইকুয়াল রিফ্লেকটিভ সারফেস থাকে, এখন এখানে টেরিজমের কারণে আনইকুয়াল রিফ্লেকটিভ সারফেস, অ্যাস্টিগমেটিজম। যদি কর্নিয়াতে স্কার হয় তাহলে অ্যাস্টিগমেটিজম হবে, অ্যাস্টিগমেটিজম হবে। তাহলে এখানে টেরিজমের কারণে কি হতে পারে, তার অ্যাস্টিগমেটিজম হতে পারে। তাহলে আমরা এখানে কি করবো, এক নম্বর আমরা তাকে সিমটোমেটিক ট্রিটমেন্ট দিব। যেহেতু একটা টেরিজিয়াম লাল হয়ে আছে, খসখস করে, জ্বালা করে, তাহলে আমরা এক নম্বর তাকে একটা আর্টিফিশিয়াল টিয়ার দিব। নাম্বার 2 তাকে আমরা স্টেরয়েড আই ড্রপ দিব শর্ট টার্ম। নাম্বার 3 যদি তার রিফ্লেকটিভ এরর থাকে, অ্যাস্টিগমেটিজম হয়, তাকে আমরা চশমা দিব আর ফলো আপে থাকবো। আর যদি প্রোগ্রেসিভ হয় তাহলে আমরা সার্জারি করবো। কি সার্জারি করব, যে 6টা কথা, যে অ্যাক্সিস অফ টেরিজম উইথ বেয়ার স্ক্লেরা, axis of pterygium with beta radiation, axis of pterygium with conjunctival autograft, axis of pterygium with antimetabolites, axis of pterygium with amniotic membrane graft, axis of pterygium with lamellar keratoplasty if advanced stage, that is যদি ফিবুলারি মার্জিনটা, যদি এই ফিবুলারি এরিয়াটা কভার করে ফেলে, তখন তো সে দেখবে না। দেখার জন্য আমরা কি করব, ল্যামেলার কেরাটোপ্লাস্টি করব। এই হলো আমার ট্রিটমেন্ট প্ল্যান। এখন টেরিজিয়াম থেকে তোমাকে, এরপরে যে তুমি একটা টেরিজিয়াম সার্জারি করতে গেলে তার কি ইনভেস্টিগেশন দিবা, আমরা বলবো কমপ্লিট ব্লাড কাউন্ট, ইনক্লুডিং ব্রেইন ট্যাপ, ক্লোরিন ট্যাপ, ব্লাড সুগার, একটা ইসিজি করব, একটা এক্সরে টেস্ট করব। আর টেরিজিয়াম সার্জারি যদি আমরা করতে যাই, তাহলে পাওয়ার অপারেটিভ কি কমপ্লিকেশন হতে পারে, পোস্ট অপারেটিভ কি হতে পারে। পাওয়ার অপারেটিভ কি হতে পারে, যে আমরা যখন এটা অ্যাক্সিডেন্ট করতে যাই তাহলে কর্নিয়াল ইনজুরি হতে পারে। দেখা গেল অনেক সময় কর্নিয়া ফুটা করে ফেলে এটাকে আনতে গিয়ে, তাহলে কর্নিয়াল ইনজুরি হতে পারে। আরেকটা কি হতে পারে, সাধারণত টেরিজিয়াম কমন হচ্ছে নেজাল সাইড, টেম্পোরাল সাইডে হতে পারে। এটা হলো ট্রু টেরিজিয়াম, আর হলো সিরো টেরিজিয়াম। ট্রু টেরিজিয়াম কোথেকে হবে, ইন নেজাল সাইড অর টেম্পোরাল সাইড। আর সিরোটেরিজিয়াম মে অ্যারাইজ এনি সাইড অফ দ্য লিম্বাস। সাধারণত কমন হচ্ছে আমাদের নেজাল টেরিজিয়াম, টেম্পোরাল টেরিজিয়াম কমন না। কারণ হচ্ছে এখানে আমাদের ল্যাক্রিমাল গ্ল্যান্ড থাকে, এই গ্ল্যান্ড থেকে যখন সিক্রেশন হয়, যে সবসময় এই জায়গাটা ভিজা থাকে। আমরা টেরিজিয়ামের কজ আমরা কি বলছি, যে আমরা বলছি যে মানে আলট্রাভায়োলেট রে এক্সপোজার, তারপরে আমরা বলছি হট ক্লাইমেট, আউটডোর ওয়ার্কার, তারপরে ড্রাই আই, এগুলির জন্য হচ্ছে টেরিজিয়াম হয়। তো এই ক্ষেত্রে যেহেতু এখানে সিক্রেশন হয়, এই জায়গাটা সাধারণত কম হয়, বেশি হয় নেজাল সাইডে। নেজাল সাইড হতে পারে, টেম্পোরাল সাইড হতে পারে, মোর কমন হচ্ছে নেজাল সাইড। টেম্পোরাল কেন হয় না, যেহেতু ল্যাক্রিমাল গ্ল্যান্ড এখানে আছে, সিক্রেশন হয় বলে জায়গাটা সবসময় ওয়েট থাকে বলে এখানে সাধারণত কম হয়, বাট হতে পারে। তাহলে এটা হচ্ছে ট্রু টেরিজিয়াম। আর একটা হচ্ছে সিরো টেরিজিয়াম। তাহলে আমরা যদি বলা হয় যে ট্রু টেরিজিয়াম এবং সিরো টেরিজিয়ামের মধ্যে পার্থক্য কি, আমরা বলবো ট্রু টেরিজিয়াম বলবো যে ট্রু টেরিজিয়াম মে অ্যারাইজ ফ্রম নেজাল অর টেম্পোরাল সাইড, বা সিরো টেরিজিয়াম মে অ্যারাইজ ফ্রম এনি সাইড অফ দ্য লিম্বাস। নাম্বার 2 হচ্ছে যে in case of true pterygium it may cause by the ultraviolet মানে exposure, তারপর hot climate, outdoor worker, হ্যাঁ, or any dryness. But pseudopterygium may cause due to any inflammation or any trauma. কি ধরনের ইনফ্লামেশন, যাওয়ার সময় যদি দেখা যায় যে এখানে একটা ফরেন বডি হলো, এখান থেকে আসছে কনজাংটিভাটা এসে তার টেরিজিয়াম হতে পারে। আর ট্রু টেরিজিয়াম সাধারণত ট্রায়াঙ্গুলার ফোল্ড থাকে, বাট সিউটেরিজিয়ামে ট্রায়াঙ্গুলার সবসময় থাকে না। তাহলে আমরা বলবো যে ইট মে অকার ডিউ টু এনি অকুলার ইনফ্লামেশন হতে পারে। নাম্বার 2 হচ্ছে মেবি এনি টাইপস অফ ট্রমা কারণে হতে পারে, যেমন কেমিক্যাল বার্ন। যদি কেমিক্যাল ট্রমা হয় তাহলে তোমার সিউটেরিজিয়াম হতে পারে। যদি তার কোনো ফরেন বডি পড়ে তার হতে পারে। যদি তার ট্রাকোমা হয় তাহলে তার সিউটেরিজিয়াম হতে পারে। যদি তার রিকারেন্ট কনজাংটিভাইটিস হয় তাহলে তার সিরোটেরিজিয়াম হতে পারে। তাহলে ট্রু টেরিজিয়াম হবে নেজাল অর টেম্পোরাল সাইড, এবং কজগুলো বললাম। আর সিরোটেরিজিয়াম মে অ্যারাইজ ফ্রম এনি সাইড অফ দ্য লিম্বাস। আর কি কারণ হতে পারে, কারণ হতে পারে আরেকটা হলো, ইফ আই পাস এ প্রুভ আন্ডার দ্য pterygium, in case of true pterygium there may be bleeding, you cannot find it as a proof, but in case of pseudopterygium the proof can pass through and through.
ঠিক আছে? জি স্যার। ওকে, এখানে একটা জিনিস আমরা বললাম যে পারাবারিক কমপ্লিকেশনের মধ্যে আমরা বলছি যে তার কর্নিয়াল মানে ইনজুরি হতে পারে, ল্যাসারেশন হতে পারে, তার এখানে হেমোরেজ হতে পারে, আর কি হতে পারে, যদি মিডিয়াল নেজাল টেরিজিয়াম থাকে তাহলে এখানে মিডিয়াল রেকটাস মাসল ইনজুরি হতে পারে, আর যদি টেম্পল সাইডে হয় তাহলে রেকটাস মাসল ইনজুরি হতে পারে ডিউরিং সার্জিক্যাল প্রসিডিওর। দুটো জিনিস মনে রাখবা, যদি টেরিজিয়াম হয়, যদি নেজাল সাইডে টেরিজিয়াম হয় তাহলে অ্যাপারেন্টলি তার কনভার্জেন্ট স্কুইন্ট হতে পারে, দেখতে তার কনভার্জেন্ট, যেহেতু এটা টান দিয়ে ধরে রাখছে। আর যদি টেরিজিয়াম সার্জারি পরে কি হতে পারে, ডাইভার্জেন্ট স্কুইন্ট হতে পারে। কেন? মিডিয়াল রেকটাস মাসল ইনজুরি হতে পারে, ডিপ্লোপিয়া, ডবল ভিশন। তাহলে আমরা পারাবাডি আমরা বলবো যে কর্নিয়াল ইনজুরি, কর্নিয়াল ল্যাসারেশন, তারপরে এক্সপালসিভ হেমোরেজ, কনজাংটিভ সাবকনজাংটিভ হেমোরেজ, মিডিয়াল রেকটাস মাসল ইনজুরি। আর পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন আমরা কি বলবো, যে আমরা প্রথমে আমরা বলবো সাবকনজাংটাল হেমোরেজ ব্যান্ডেজ করার পরে, তারপর আমরা বলতে পারি যে কর্নিয়াল মানে দ্যাট ইজ উন্ড ইনফেকশন হতে পারে, দেন আমরা বলবো যে ডাইভার্জেন্ট স্কুইন্ট হতে পারে। যদি ডাইভার্জেন্ট স্কুইন্ট হয় তাহলে কি হবে, রোগী ডবল দেবে, ডিপ্লোপিয়া, ডবল ভিশন। যদি এটা কি হবে, তাহলে এই মিডিয়াল ইনজুরি হলে লেটারাল সাইডে চলে যাবে, আর যদি লেটারাল রেকটাস মাসল ইনজুরি হয় মিডিয়াল সাইডে চলে যাবে, অ্যাডাকশন হবে, এটা অ্যাবডাকশন হবে, তাহলে তার ডিপ্লোপিয়া হবে, ডবল ভিশন হবে। এখন যদি তোমাকে বলা হয় যে ডিপ্লোপিয়া আর কখন কখন হতে পারে, তাহলে আমরা একটা বললাম যে যদি মিডিয়াল মানে বিশেষ করে ইন্ট্রাকুলার মাসল যদি ইনজুরি হয়, দ্যাট ইজ আমাদের যে রেকটাস মাসল যদি ইনজুরি হয় তাহলে তার ডবল ভিশন হতে পারে। নাম্বার 2, আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস, তার ডিপ্লোপিয়া হতে পারে। নাম্বার 3, যদি তার মেলিগন্যান্ট হাইপারটেনশন হয় তাহলে তার ডিপ্লোপিয়া হতে পারে। নাম্বার 4, স্পেস অকুপার লিশন যদি হয় তার ডিপ্লোপিয়া হতে পারে। নাম্বার 5 হচ্ছে রেক্ট অরবিটাল গ্রোথ যদি হয় তাহলে তার ডিপ্লোপিয়া হতে পারে। নাম্বার 5, মেলিঙ্গারিং ফাংশনাল। ঠিক আছে? জি স্যার। Yes, sir. ওকে, তাহলে আমাদের টেরিজিয়াম থেকে মোটামুটি এই কয়টা কথা। এখন আরো পোস্ট-অপারেটিভ কমপ্লিকেশনের মধ্যে আবার রিকারেন্ট হতে পারে। রিকারেন্ট যদি বলা হয় যে একটা রিকারেন্ট টেরিজিয়াম হলো, তুমি কি চিকিৎসা দিবা? স্যার আমরা এক্সট্রাকশন অফ দ্য টেরিজিয়াম উইথ অ্যান্টিমেটাবলাইটস উইথ কনজেন্টিভাল অটোগ্রাফ, উইথ কনজেন্টিভাল অটোগ্রাফ। ঠিক আছে? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের মানে টেরিজিয়াম নিয়ে কথা। এখন আমাদের শর্ট কেস গুলো হয়ে গেল, এই রিলেটেড আমরা কথা বলে ফেললাম। এখন কালকে যে কথাগুলো তোমরা বলছো, কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো হচ্ছে যে পেইনফুল রেডনেস অফ আই, পেইনলেস রেডনেস অফ আই, পেইনফুল সাডেন লস অফ ভিশন, পেইনলেস মানে গ্রেজুয়াল লস অফ ভিশন। তারপরে আমরা এখন পেইনফুল রেডনেস অফ আই আর পেইনলেস রেডনেস অফ আই, আমি আমার চিন্তা করি চোখের সামনে পেইনফুল রেডনেস অফ আই, আমি কি করব? প্রথমে আমি বলবো যে ব্লেফারাইটিস যদি হয় তাহলে পেইনফুল রেডনেস অফ আই হতে পারে, যদি স্টাই হয় পেইনফুল রেডনেস আই হতে পারে, যদি স্ক্লেরাইটিস হয় স্ক্লেরাইটিস পেইনফুল রেডনেস অফ আই হতে পারে, কেমিক্যাল বার্ন যদি হয় পেইনফুল রেডনেস অফ আই হতে পারে, যদি কর্নিয়াল ফরেন বডি হয় তাহলে পেইনফুল রেডনেস অফ আই হতে পারে, যদি কর্নিয়াল আলসার হয় তাহলে পেইনফুল রেডনেস অফ আই হতে পারে, যদি কর্নিয়ালতে অ্যাব্রেশন হয় পেইনফুল রেডনেস অফ আই হতে পারে, যদি ভাইরাল ক্যারাটাইটিস হয় পেইনফুল রেডনেস অফ আই হতে পারে, যদি ইউভেটিস হয় পেইনফুল রেডনেস অফ আই হতে পারে, যদি অ্যাকুকনজেস্টিভ গ্লোকোমা হয় পেইনফুল রেডনেস অফ আই হতে পারে, ফ্যাকোলাইটিক গ্লোকোমা হয়, ফ্যাকোমরফিক গ্লোকোমা হয় পেইনফুল রেডনেস অফ আই হতে পারে, যদি এন্ডোপথ্যালমাইটিস হয়, ফ্যানোপথ্যালমাইটিস হয় তাহলে পেইনফুল রেডনেস অফ আই হতে পারে। কটা হলো? 10টার মতো স্যার। 10টা স্যার। আবার অনেক সময় আমরা এটাও বলবো যে হাইফেমা, যে ইফ ফিভিলের মার্জিন তোমার কভার করে ফেলে, যদি একটু বেশি হয় তাহলে হাইফেমা যদি হয় তাহলে পেইনফুল রেডনেস অফ আই হতে পারে। এন্ড পেইনলেস রেডনেস অফ আই, তার ব্যথা নাই, তো চোখ লাল, তাহলে 1 নম্বর সাবকনজেন্টাল হিমোরেজ, ব্যথা নাই।
দুই নম্বর হলো কনজাংটিভাইটিস। কিন্তু ব্যথা হয় না, হ্যাঁ, ভাইরাল বা ব্যাকটেরিয়া কনজাংটিভাইটিস যে চোখ লাল হয় কিন্তু ব্যথা হয় না, ডিসকমফোর্ট হয়। অ্যালার্জিক কনজাংটিভাইটিস। তারপরে ইপিসক্লেরাইটিসে অনেকে ব্যথা বলে না, বলে এটা বার্ন, এটা হলো ডিসকমফোর্ট হয়। এটা তোমাদের বলার দরকার নাই, তোমরা বলবা ফেইনলেট, এটা একটা হলো সাবকনজেন্টাল হেমোরেজ। দেন তোমরা বলবা যে এটা বললাম একটা সাবকনজেন্টাল হেমোরেজ, দেন কনজাংটিভাইটিস, অ্যালার্জিক কনজাংটিভাইটিস, মানে ভাইরাল কনজাংটিভাইটিস, অ্যালার্জিক কনজাংটিভাইটিস। দেন তোমরা বলবা যে ওই যে তোমার যদি এগুলো সব ভাইরাল কনজাংটিভাইটিসের মধ্যে সব পড়ে যায়, যে বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু, তারপরে ডেঙ্গু ফিভার, তারপরে তোমার ইয়ে চিকুনগুনিয়া, হ্যাঁ, এগুলো সব পড়বে, এর মধ্যে পড়বে। এগুলো ফেইনলেস রেডনেস অফ আই। এখন হচ্ছে তোমার পেইনফুল সাডেন লস অফ ভিশন। পেইনফুল সাডেন লস অফ ভিশন এক নম্বর আমরা বলবো যে তোমার এখানে আমাদের চলে আসবে কর্নিয়া জায়গায়, যে আমরা পেইনফুল সাডেন লস অফ, যে ফ্যানেটিক কর্নিয়াল ইনজুরি, ফ্যানেটিক কর্নিয়াল ইনজুরি নাম্বার 1। নাম্বার 2 বলবো স্যার কেমিক্যাল বার্ন। কেমিক্যাল বার্ন হলে পেইনফুল সাডেন লস হয়ে যাবে, কেমিক্যাল বার্ন। নাম্বার 3 আমরা বলবো অ্যাকুইট কনজেস্টিভ গ্লোকোমা। আমরা বলবো সেখানে অ্যাকিউট এন্টুরি ইভিয়েটিস, লেন্স ইনডিউসড গ্লোকোমা, এন্ডোপথ্যালমাইটিস। হচ্ছে পেইনফুল সাডেন লস অফ ভিশন। এখন পেইনলেস সাডেন লস অফ ভিশন কি হবে? পেইনলেস, ব্যথা নাই। একটা জিনিস মনে রাখবা, পেইনফুল যদি হয় তাহলে লেন্সের আগে হবে সব, আর পেইনলেস হলে লেন্সের পরে হবে। যেমন বিট্রাস হিমোরেজ, পেইনলেস, রোগী ঘুম থেকে উঠে কিছু দেখে না, তাহলে বিট্রাস হিমোরেজ নাম্বার 1। নাম্বার 2 রেটিনাল ডিটাচমেন্ট। নাম্বার 3 সেন্ট্রাল রেটিনাল আর্টারি অক্লুশন। Number 4 central retinal vein occlusion. Number 5 যে proliferative diabetic retinopathy, optic atrophy। মানে এটা হলো গ্লোকোমাস অপটিক অ্যাট্রোফি হলো মেইন, কি অথবা অপটিক নার্ভ অ্যাভালশন। এগুলো হচ্ছে পেইনলেস সাডেন লস অফ ভিশন। এখন যদি আমরা বলি গ্রাজুয়াল লস অফ ভিশনের কজ কি, যে গ্রাজুয়াল লস অফ ভিশন রোগী আস্তে আস্তে কম দেখে, তাহলে কি হতে পারে? আমরা প্রথমে বলবো রিফ্লেকটিভ এরর, যে আমার এখন -2 আস্তে আস্তে -3 -4 -5, তাহলে রিফ্লেকটিভ এরর হলো নাম্বার 1। নাম্বার 2 ক্যাটারেক্ট, ইমেচুর হলো, মেচুর, হাইপারমেচুর হলো। নাম্বার 3 আমরা বলবো যে তোমার এজ রিলেটেড মেকুলার ডিজেনারেশন, ARMD। দেন মেকুলার ডিস্ট্রফি, মেকুলার দিয়ে বলবা মেকুলার ডিস্ট্রফি। অ্যাডভান্স স্টেজ মানে গ্লোকোমাতে আস্তে 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 প্রোগ্রেসিভ অপটিক নিউরোপ্যাথি হয়, হ্যাঁ, যে গ্রাজুয়াল আস্তে আস্তে হয় এটা। তাহলে আমরা বলবো যে তোমার গ্লোকোমা, এগুলো হচ্ছে আমাদের গ্রাজুয়াল ডিমনাস বিছান। হ্যাঁ, তারপরে যেমন কর্নিয়াল স্কার আস্তে 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 বাড়তে থাকে, এগুলো হচ্ছে আমার গ্রাজুয়াল ডিমনাস ভিশন। এখন হচ্ছে হোয়াট আর দ্য কমন কজ অফ ব্লাইন্ডনেস ইন বাংলাদেশ অর হোল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে অথবা বাংলাদেশে কমন কজ কি? তাহলে 1 নাম্বার হচ্ছে ক্যাটারেক্ট, 2 নাম্বার হচ্ছে গ্লোকোমা, 3 নাম্বার হচ্ছে কর্নিয়াল আলসার, 4 নাম্বার হচ্ছে আনকারেক্টেড রিফ্লেকটিভ এরর, 5 নাম্বার হচ্ছে মানে ভিটামিন A ডিফিসিয়েন্সি, 6 নাম্বার হচ্ছে নাওডেজ ডায়াবেটিক রেটিনোপ্যাথি। ঠিক আছে?
জি স্যার। এই 5টা 6টা কথা একদম মুখস্থ। আচ্ছা, এখন হচ্ছে যে হোয়াট আর দ্য কজেস অফ নাইট ব্লাইন্ডনেস, রাত্রেবেলা কি কি কারণে কম দেখতে পারে। তাহলে একটা আমরা বলবো ভিটামিন এ ডিফিসিয়েন্সি, রাত্রে কম দেখবে। নাম্বার 2, তার রাতে কম দেখা আরেকটা রোগ কি বলতে পারো কেউ? Retinitis pigmentosa. গুড, রেটিনাস পিগমেন্টোসা। তুমি একটা হিস্ট্রি নিয়ে বলতে পারবে এটা রেটিনাস পিগমেন্টোসা কি, হিস্ট্রিটা কি প্রণয়? স্যার ফ্যামিলি থেকে ম্যারেজ থাকবে মানে কি বলে এটাকে? স্যার Consensual marriage history. কনস্যাঙ্গুইনিটি অফ ম্যারেজ, হ্যাঁ, রক্তের সম্পর্ক যদি বিয়ে শাদী হয়, তাই না? নাহিয়ান, জি স্যার। খালতো বোনকে বিয়ে করা যাবে না, মামতো বোনকে বিয়ে করা যাবে না, সাবধান। জি স্যার। হ্যাঁ, আসতে বলতেছো কেন? কি আছে নাকি, রেডি আছে নাকি? না হ্যাঁ? নাই স্যার, নাই স্যার, নাই তো? না স্যার। যাদের আছে বলে দিও যে এটা করো না। তো যাই হোক, তাহলে এটা হলো আমরা বলবো যে নাইট ব্লাইন্ডনেস, একটা হলো ভিটামিন এ ডিফিসিয়েন্সি, নাম্বার 2 হলো তোমার আমি একটা ক্লাসে আছি, হ্যাঁ, পরে কথা বলবো। হ্যাঁ, তো এখন এটা হলো যে নাইট ব্লাইন্ডনেস, তাই না? তাহলে একটা হলো ভিটামিন এ ডিফিসিয়েন্সি, দুটো হলো রেটিনাস পিগমেন্টোসা, 3 নাম্বার অ্যাডভান্স স্টেজ অফ গ্লোকোমা। যদি অ্যাডভান্স স্টেজ হয়, একদম কাপিং যদি তোমার 0.95 হয়, তাহলে সে রাত্রেবেলা সে ভালো দেখে না। দেন প্যাথোলজিক্যাল মায়োপিয়া, যাদের রাতেবেলা একটু কম দেখে। আর হলো যদি মেকুলোপ্যাথি হয়, মেকুলোপ্যাথি হলেও রাতেবেলা কম দেখে। মেন হচ্ছে 2টা, একটা হচ্ছে ভিটামিন এ ডিফিসিয়েন্সি, রেটিনাস পিগমেন্টোসা, দেন আমরা বাকি 3টা বললাম। এখন হচ্ছে ভিটামিন এ ডেফিসিয়েন্সির জন্য চোখে কি হবে স্যার? জেরপ্থ্যালমিয়া। জেরপ মানে ড্রাই আই, আর জেরপ্থ্যালমিয়া হবে। জেরপ্থ্যালমিয়ার স্টেজ গুলা WHO তোমরা সব জানো, তাই না? জি স্যার। এটা একটু দেখে নিবা, পরীক্ষার রিটিনে আসে সুন্দর করে স্টেজ 1 এর এবার সুন্দর করে একটু বলবা, কেমন? আর যদি পরীক্ষার সময় একটু মনে না থাকে তাহলে কি হয় স্যার? কনজেন্টিভাল জেরোসিস, তারপরে তোমার কর্নিয়াতে জেরোসিস হতে পারে, কর্নিয়াতে আজকাল হতে পারে, ভাস্কুলারিজেশন হতে পারে, জেলফ্রিং পান্ডাস হতে পারে। ওটা যদি কোনো একদম বসে থাকা যাবে না, যদি দেখো যে তোমার স্টেজ গুলা মনে না থাকে, ওগুলো 2-4টা বলতে থাকবা। আর আমরা জেরোথেরাপি আমরা চিকিৎসা কি দিব? 1 বছরের মধ্যে যদি হয়, আমরা 6 মাসের মধ্যে যদি হয়, তাহলে আমরা কি দিব? 50,000 ইনজেকশন ইউনিট দিব, তাই না? রেটিনাল পোর্ট। আর 1 বছরের মধ্যে হলে 1 লাখ, 1 বছরের বেশি হলে 2 লাখ। 0, 1, 14 days, তাই না? আর চোখের জন্য আমরা কি করব? তাকে আমরা ড্রপ দিব। কি ড্রপ দিব? তাকে আমরা আর্টিফিশিয়াল টিয়ার দিব, জেরপ্থ্যালমিয়া যেহেতু আর্টিফিশিয়াল টিয়ার দিব। এখন তোমাকে বলা হবে যে ভিটামিন এর সোর্স কি, এবং এখানে কি বিটট স্পট, এ কথা যাতে ভুল না হয়। যেখানে আমরা বিটট স্পট কোথায় থাকে? টেম্পোরাল সাইডে, দেখো নাই ছবিতে? বিটট স্পট দেখছো তোমরা? জি স্যার, দেখছি স্যার। না হলে যে তোমার গুগলে গিয়ে এটা দেখে নিও। সাধারণত টেম্পোরাল সাইডে হবে। এক সাইডে যদি থাকে অলওয়েজ এটা বাইলেটারাল হবে। এক সাইডে যদি তোমার হয়, তুমি এটা বলতে পারো না বিটট স্পট, বাইলেটারাল হবে যদি এটা ভিটামিন সিস্টেমিক। তাহলে আমরা বিটট, তোমাকে বললাম একটা সাইন বলো তো ভিটামিন ডিফিসিয়েন্সি আর বিটট স্পট কোথায় থাকে দেখা তো, টেম্পোরাল সাইডে থাকবে। বাস, দেখতে কেমন? মানে এটা হলো সাবানের ফ্যানের মতো, আমরা বলি যে সুফি একটা থাকে। তাহলে আমরা বিটট স্পট, এটা হলো তার সাইন। এখন ভিটামিন এর সোর্স কি? এনিমেল সোর্স হতে পারে, প্ল্যান্ট সোর্স হতে পারে, কমার্শিয়াল হতে পারে, তাই না? কয়টা সোর্সের নাম বলো। তাহলে আমাদের এটা গেল। এরপর হলো আমাদের আর কিছু প্রশ্ন হলো যে কয়েকটা অ্যান্টিবায়োটিক আইড্রফের নাম বলো। তাহলে এগুলো আমি বলছি, তুমি কয়টা অ্যান্টি ভাইরাল ড্রাগের নাম বলো। যেমন এসাইক্লোভির,
এসাইক্লোভির। কয়বার দেই আমরা? 5 বার দেই। এসাইক্লোভির, গ্যানসাইক্লোভির, হ্যাঁ, আমরা এই দুইটা বলবো যে আমরা 5 বার দেই। তুমি অ্যান্টি ফাঙ্গাল আই ড্রপের নাম বলো। নেটামাইসিন, ফ্লুকোনাজল আই ড্রপ, ফ্লুকোনাজল আই অয়েন্টমেন্ট। তুমি অ্যান্টি গ্লুকোমা ড্রাগের নাম বলো, যে বিটা ব্লকার, হ্যাঁ, বিটা ব্লকার আমরা বলবো, আমরা মিউটিক্স বলবো, আমরা পাইলোকার্পিন, টিমোলাল বলবো, পাইলোকার্পিন বলবো। আমরা সেখানে তোমার ডরজোলামাইড আর বিনজোলামাইড আমরা বলবো। আমরা প্রস্টাগ্লিন অ্যানালগ বলবো, ল্যাটানোপ্রাজ বলবো। আমরা 4-5টা ড্রপের নাম আমরা জানবো। আর সিস্টেমিক যেটা আমরা বলবো যে হিস্টাজোলামাইড আর হলো তোমার মেনিটল, হাইপোঅসমোটিক এজেন্ট, এই দুইটা। তোমাকে বলা হবে তুমি কয়েকটা স্টেরয়েড আই ড্রপের নাম বলো। ডেক্সামিথাসন, বিটামিথাসন, তারপরে হলো প্রেডনিসোলন ড্রপ, ডেক্সামিথাসন, বিটামিথাসন, প্রেডনিসোলন। তারপর হলো তোমার লুটিপ্রেডনল, ক্লোরোমিথালন। এই 5টা স্টেরয়েড আই ড্রপের নাম আমরা জানবো। তারপরে এখন আবার স্টেরয়েড উইথ অ্যান্টিবায়োটিক কম্বিনেশন পাওয়া যায়। স্টেরয়েড উইথ ক্লোরামফেনিক্যাল, স্টেরয়েড উইথ সিপ্রোফ্লক্সাসিন, স্টেরয়েড মক্সিফ্লক্সাসিন, স্টেরয়েড টোব্রামাইসিন। আমরা স্টেরয়েড আমরা কয়েকটা নাম জানবো। তারপরে কয়েকটা আর্টিফিশিয়াল টিয়ার এর নাম বলো। মিথাসেলুলোজ, হাইড্রোক্সিমিথাসেলুলোজ, ফোভিডিন আয়োডিন, ডেক্সট্রান 14, ফলিবিনাইল অ্যালকোহল। 5টা নাম বলবা আর্টিফিশিয়াল টিয়ার এর নাম। তারপরে তোমাকে বলা হবে যে তুমি অ্যান্টি অ্যালার্জিক আই ড্রপের নাম বলো। সোডিয়াম ক্রোমোগ্লাইকেট, সোডিয়াম ক্রোমোগ্লাইকেট, তারপর হচ্ছে তোমার ওলোপেটাডিন, সোডিয়াম ক্রোমোগ্লাইকেট, ওলোপেটাডিন। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে এই হলো আমাদের এটা। এরপরে তোমাকে বলা হবে যে আমরা অকুলার ড্রাগস আমরা কোন কোন রুটে আমরা দিতে পারি, কোন কোন রুটে আমরা অকুলার ড্রাগস দিতে পারি। তাহলে আমরা বলবো স্যার আমরা সিস্টেমিক দিতে পারি, আমরা লোকাল দিতে পারি। সিস্টেমিক আমরা কি দিতে পারি? সিস্টেমিকের মধ্যে আমরা তাকে দ্যাট ইজ আমরা একটা হলো আমরা ওরাল দিতে পারি, প্যারেন্টাল দিতে পারি, আর পার রেক্টাল দিতে পারি, তাই না? প্যারেন্টালের মধ্যে আমরা আইবি দিতে পারি, আইএম দিতে পারি। আর লোকালের মধ্যে, ওরালের মধ্যে আমরা কিভাবে দিতে পারি? আমরা ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ। আর লোকালের মধ্যে আমরা কিভাবে দিতে পারি? যে আমরা ড্রপ ফর্ম দিতে পারি, অয়েনমেন্ট দিতে পারি, জেল দিতে পারি, অক্সার দিতে পারি, আর ইনজেক্টেবল দিতে পারি। আমরা চোখে ইনজেক্টেবল কোথায় কোথায় দিতে পারি? আমরা বলবো স্যার আমরা ফেরিবালবার দিতে পারি, যেমন আমরা ব্লক দেই, ফেরিবালবার ব্লক। রেট্রোবালবার দিতে পারি, রেট্রোবালবার। ইন্ট্রালিশনাল, যেমন আমরা কেফিলারি হেমানজিওমা যদি হয়, অথবা যদি অনেক সময় আমরা ক্যালাজিন আমরা ইন্টারলিশনাল স্টেরয়েড দিয়ে দেই, তাহলে লোকাল আমরা একটা আমরা বলে রেট্রোবালবার দিতে পারি, ফেরিবালবার দিতে পারি, ইন্টারলিশনাল দিতে পারি, সাব কনজেন্টেবল দিতে পারি, সাব টেনন দিতে পারি, ইন্টারবিটাল দিতে পারি। এই বেটা আমার ক্লাস আছে জানোস না? আচ্ছা, কি বলছিলাম রে নাহিয়ান? স্যার হচ্ছে ওই যে সাবটেনন, দেন হচ্ছে ও আচ্ছা, হ্যাঁ, এটা শোনো বাবা, এটা একদম সুন্দর করে এটা শুনতে থাকো। আমি হয় কি ভাইভাতে তোমাদেরকে ভালো মার্কস দেওয়ার জন্য কিছু, এই যে আজকে যে কথাগুলো বলতেছি, গত 10টা প্রশ্ন ভালো মার্ক দেওয়ার জন্য এগুলি বলা। তাহলে আমরা লোকালে আমরা কি বলছিলাম? আমরা লোকালে আমরা ইনজেক্টেবল ড্রপ দিতে পারি, অয়েনমেন্ট দিতে পারি, জেল দিতে পারি, অকোসার দিতে পারি, আর ইনজেক্টেবল দিতে পারি। ইনজেক্টেবল আমরা কি বলছি? রেট্রোবালবার, ফেরিবালবার, ইন্টারলিশনাল। আর সাবকনজাংটিভাল, কনজাংটিভাল নিচে, সাবটেনন, টেনন ক্যাপসুলের নিচে, ইন্ট্রাভিট্রাল,
ভিট্রাসে, আর ইন্ট্রাক্যামেরাল ইন্টুই চেম্বারে। ইন্ট্রাক্যামেরাল তোমরা ভুলে যাও, এটা মনে রাখো। আমি তখন বলি আমরা ছবি তুলে কি দিয়ে, স্যার ক্যামেরা দিয়ে, তাহলে এটা কোথায়? স্যার ইন্ট্রাক্যামেরাল। ঠিক আছে? জি স্যার। ওকে, বাকিরা কেউ কথা বলে না কেন? সবাই শুনতেছে নাকি একজনের বেশি কথা বলা যায় না, তাই না? না স্যার, সবাই কথা বলে স্যার। স্যার ওই যে স্যার সবাই কথা note বলে করতেছে বাকিরা তো শুনতেছে স্যার, না, ভালো। আবার বোঝা যায়। ওকে ওকে, অসুবিধা নেই। আমার মনে হয় আজকে ক্লাসটা আমাদের খুব ইফেক্টিভ হচ্ছে, তাই না? জি স্যার। ওকে স্যার ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে একটু পড়ায় দিলে ভালো। ওকে ফাইন। আচ্ছা, বলে বলে আর এখানে মধ্যে শেষ। ডায়াবেটিস রেটিনোপ্যাথির জন্য তোমরা তো রিটিনের জন্য একরকম, ভাইবার জন্য একরকম। ডায়াবেটিক রেটিনোপ্যাথির ক্লাসিফিকেশন সোজা কথা, চারটা জিনিস। একটা হলো যে আমরা বলতে পারি ফ্রি প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি, প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি, মেকুলোপ্যাথি, অ্যাডভান্স ডায়াবেটিক আই ডিজিজ। এই চারটা সোজা কথা। ফ্রি প্রলিফারেটিভ, প্রলিফারেটিভ, মেকুলোপ্যাথি, অ্যাডভান্স ডায়াবেটিক আই ডিজিজ। প্রি প্রলিফারেটিভ কি থাকবে ফাইন্ডিংস গুলা? এক নম্বর আমরা বলবো মাইক্রোঅ্যানিরিজম, হার্ড অ্যান্ড সফট এক্সুডেট, হার্ড অ্যান্ড সফট এক্সুডেট। তারপরে ফ্রি রেটিনাল হেমোরেজ, ইরমা ইন্টাররিনাল মেমব্রেন। ঠিক আছে? তাহলে মাইক্রোঅ্যানিরিজম, হার্ড অ্যান্ড সফট এক্সুডেট, তারপর হচ্ছে তোমার ফ্রি রেটিনাল হেমোরেজ, তারপর হচ্ছে ইরমা। এটা হতে পারে বাট মেইন হচ্ছে তিনটা, যে মাইক্রোঅ্যানিরিজম, হার্ড এক্সুডেট, সফট এক্সুডেট, ফ্রি রেটিনাল হেমোরেজ। এটা হচ্ছে প্রি মানে রেটিনা মানে তোমার প্রি প্রলিফারেটিভ, অথবা আমরা বলি ব্যাকগ্রাউন্ড ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এটা আগে বলতো, এখন বলা হয় ফ্রি প্রলিফারেটিভ বা নন প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি। প্রলিফারেটিভ কি হবে? দুইটা জিনিস, এনবিডি, এনবিই, নিওভাস্কুলাইজেশন ইন দ্য ডিস্ক, নিওভাস্কুলাইজেশন ইন দ্য এলসওয়্যার। ডিস্কের মধ্যে হতে পারে, যে কোনো জায়গা হতে পারে নিওভাস্কুলাইজেশন। আর হলো ভাস্কুলারাইজেশন আর নিওভাস্কুলাইজেশন। যেখানে ব্লাড সাপ্লাই আছে তাকে বলবো নিওভাস্কুলারাইজেশন, আর যেখানে ব্লাড সাপ্লাই নাই আমরা বলবো ভাস্কুলার। যেমন কর্নিয়াতে কোনো ব্লাড সাপ্লাই নাই, আমরা বলি ভাস্কুলারাইজড কর্নিয়াল স্কার। যদি রেটিনাতে ব্লাড সাপ্লাই থাকে আমরা বলি নিওভাস্কুলারাইজেশন। যদি আইরিসে নতুন করে ব্লাড দেয় আমরা বলি নিওভাস্কুলার গ্লোকোমা, নিওভাস্কুলার অফ দ্য আইরিস। যেখানে ব্লাড সাপ্লাই আগে থেকে আছে তাকে আমরা বলবো নিওভাস্কুলারাইজেশন, আর যেখানে নতুন মানে তোমার নাই হয়ে গেছে তাকে বলবো ভাস্কুলারাইজেশন। তো এখানে তাহলে আমরা প্রলিফারেটিভ আমরা বলবো নিওভাস্কুলার ইন দ্য ডিস্ক, নিওভাস্কুলার এলসওয়্যার। আর হচ্ছে তোমার মেকুলোপ্যাথি। মেকুলোপ্যাথি কি হতে পারে? যে সেখানে মেকুলার তোমার ফোবিয়া, ফোবিওলা, তার চারপাশে যদি ইনভলভমেন্টটা হয়, এবং সেখানে কি হবে? ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট মেকুলার ইডেমা, ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট মেকুলার ইডেমা। যদি এটা হয় তাহলে তার ভিশনটা কমে যাবে। ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট মেকুলার ইডেমা, অথবা আমরা সিএমই বলি, হ্যাঁ, অথবা ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট মেকুলার ইডেমা, অথবা আমরা সিএমই বলি, অথবা মেকুলার ইডেমা বললে হবে। তাহলে মেকুলার ইডেমা হবে। মেকুলার ইডেমা কিন্তু তোমার নন প্রলিফারেটিভ হইতে পারে, প্রলিফারেটিভ হইতে পারে, এবং এটা হয়ে মেকুলোপ্যাথি হয়ে যেতে পারে। আর হলো অ্যাডভান্স ডায়াবেটিক আই ডিজিজ। সেখানে কি হবে? সেটা রেটিনাল ডিটাচমেন্ট হতে পারে, তার মিট্রাস হিমোরেজ হতে পারে। তাহলে রেটিনাল ডিটাচমেন্ট, মিট্রাস হিমোরেজ, মেকুলার হোল, এর হচ্ছে অ্যাডভান্স ডায়াবেটিক আই ডিজিজ। বুঝছো? জি স্যার। এই চারটা জিনিস যদি তুমি রিটেনে যদি চারটাও দাও, অয়েল অ্যান্ড গুড। আর যদি ভাই বলো আর কিছু দরকার নাই, তোমরা অনেক কিছু পড়ো। হ্যাঁ, রিটেনে একটু বেশি নাম্বার, ওই যে তোমাদের রিটেনে যেভাবে সেভাবে, বাট প্রি প্রলিফারেটিভ, প্রলিফারেটিভ, অ্যাডভান্স ডায়াবেটিস, মানে তোমার মেকুলোপ্যাথি,
অ্যাডভান্স ডায়াবেটিস আমার রেটিনাল ডিটাচমেন্ট হবে, ভিট্রাস হিমোরেজ হবে, টেক্সটাল রেটিনাল ডিটাচমেন্ট হবে। আর মেকুলোপ্যাথি হচ্ছে মেকুলার ইডিমা হয়ে মেকুলোপ্যাথি মেকুলা অফ হয়ে যাবে। আর প্রলিফারেটিভে ভাস্কুলারাইজেশন দ্য ডিস্ক, এনবিডি, এনবিই। এখন এটার ম্যানেজমেন্ট কি হবে? যদি প্রি প্রলিফারেটিভ ডায়াবেটিস হয়, মেকুলাতে কোনো ইডিমা না থাকে, অনলি কন্ট্রোল দ্য ডায়াবেটিস অ্যান্ড ফলো আপ। আর যদি প্রলিফারেটিভ ডায়াবেটিস রেটিনোপ্যাথি উইথ মেকুলার ইডিমা হয়, তাহলে আমরা কি করব? তাকে অ্যান্টিভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর দিব। যখন এই মেকুলাতে কিছু হবে, ইডিমা হবে, আমরা অ্যান্টিভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর দিব। আর পিআরপি, দ্যাট ইজ আমরা লেজার দিব। কোন লেজার? আমরা সেখানে আর্গন লেজার দিব। উদ্দেশ্য কি? যে হাইপক্সিক এরিয়াটাকে অ্যানক্সিক করে দেওয়া, যে নতুন যে ব্লাড ভেসেল ডেভেলপ হলো এটাকে নষ্ট করে দেওয়া, যাতে এখান থেকে ব্লিডিং না হয়, ব্লিডিং হয়ে ভিট্রাস হিমোরেজ না হয়। টার্গেট হচ্ছে হাইপক্সিয়াটাকে অ্যানক্সিক করে দেওয়া। সেখানে কি হয়? যে মাইক্রো অ্যানজিওপ্যাথি হয়, সাধারণত মাইক্রো অ্যানজিওপ্যাথি হয় সেখানে। তাহলে এখানে আমাদের টার্গেট হচ্ছে, যদি আমরা কি করতে পারি, যদি বলা হয় ডায়াবেটিস চিকিৎসা কি, স্যার যদি প্রি প্রলিফারেটিভ বা নন প্রলিফারেটিভ ডায়াবেটিস হয়, বিষয় যদি ভালো থাকে, তাহলে স্যার আমরা তাকে স্ট্রিক্ট কন্ট্রোল দ্য ডায়াবেটিস অ্যান্ড ফলো আপ। আর যে প্রলিফারেটিভ ডায়াবেটিস উইথ মেকুলার ইডিমা হয়, তাহলে অ্যান্টিভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর অ্যান্ড আর্গন লেজার, দ্যাট ইজ পিআরপি, ফ্যান রেটিনাল ফটোকোয়াগুলেশন। আর যদি অ্যাডভান্স ডায়াবেটিক আই ডিজিজ হয়, তাহলে আমরা স্যার পাস প্যানা বিটেক্টমি উইথ সিলিকন অয়েল উইথ আরডি সার্জারি, রেটিনাল ডিটাচমেন্ট সার্জারি। ঠিক আছে? স্যার অ্যাডভান্স আরেকবার। পাস প্যানা বিটেক্টমি, আবার হ্যাঁ, পাস প্যানা বিটেক্টমি উইথ ক্রায়ো উইথ সিলিকন অয়েল উইথ আরডি সার্জারি। সেখানে কি করা হয়? যে বিটেক্টমি করা হয়, করে স্ক্লার বাকলিং করা হয়, তারপর ক্রায়ো করে দেওয়া হয়। ক্রায়ো মানে হচ্ছে ওই যে লেজার, ক্রায়ো করে ওটাকে ডেস্ট্রয় করে দেওয়া হয়। আর কি করে? ভিতরে একটা অয়েল দিয়ে দেওয়া হয়, সিলিকন অয়েল। অয়েল দিলে কি সুবিধা? তার রেটিনা যাতে অ্যাটাচড হয়ে যায়, তাহলে সিলিকন অয়েল দেওয়া হয়। অথবা তোমরা ওইভাবে বলতে পারো যে পার্সোনাল বিটেক্টমি উইথ আরডি সার্জারি। আরডি সার্জারির মধ্যেই সাধারণত কি হয়? ক্রায়ো হয়, তারপরে তোমার সিলিকন অয়েল দেওয়া হয়, সিলিকন অয়েল দেওয়া হয়। এখন অকুলার ম্যানিফেস্টেশন অফ ডায়াবেটিস মেলাইটাস, লিড থেকে রেটিনা পর্যন্ত, যে কোথায় কি কি প্রবলেম হতে পারে। তাহলে আমরা প্রথমে বলবো স্যার স্টাই হতে পারে, ক্যালাজিন হতে পারে, টোসিস হতে পারে, তারপর কি হতে পারে? তার সিক্স নার্ভ ফলসি হতে পারে, থার্ড নার্ভ ফলসি হতে পারে, তার ফিফথ নার্ভ ফলসি হতে পারে, তার ক্রনিক কনজাংটিভাইটিস হতে পারে, কোনিয়াতে আলসার হতে পারে, ডায়াবেটিক ক্যাটারাক্ট হতে পারে, তার ভিট্রাস হিমোরেজ হতে পারে, তার ডায়াবেটিক রেটিনোপ্যাথি হতে পারে, তার মেকুলার ইডেমা হতে পারে, তার অ্যাডভান্স ডায়াবেটিক আই ডিজিজ হতে পারে। শেষ। এখন আমরা আসি, তোমার রেটিনাল ডিটাচমেন্ট কাকে বলে, তার রেটিনার কয়টা লেয়ার, রেটিনার 5টা 7টা ডিজিজের নাম। তোমরা রেটিনাল ডিজিজের নাম যখন আসে জিজ্ঞেস করি, তখন তোমরা কিছু বোকামি করো। তোমরা এমন একটা বলো স্যার হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, আর এটা তো পরের কথা, কমনটা বলবা স্যার রেটিনোব্লাস্টোমা, স্যার রেটিনাল ডিটাচমেন্ট, স্যার ডায়াবেটিক রেটিনোপ্যাথি, স্যার রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি। তারপরে আমরা বাকিগুলা বলবা, যে 2-3টা জানো এই 2-3টা আগে বলবা। যেমন রেটিনোব্লাস্টোমা, তোমরা জানো, এটা নিয়ে আমি কথা বলতে চাই না, সবই জানো তোমরা। হ্যাঁ, রেটিনোব্লাস্টোমার সাইন কি হবে রে? সাইন তনয় অথবা নাহিয়ান? হোয়াইট পিপলারি রিফ্লেক্স। হ্যাঁ, এটা তো আছে। আর কি?
হোয়াইট পিপলের রিফ্লেক্স। একটা আর স্যার হচ্ছে হাই ফেমা থাকবে স্যার। Squinting. Good, very good. Difficulty. Buophthalmos, proptosis. হ্যাঁ বুপথালমাস। Squinting of the eye, হ্যাঁ proptosis. বুপথালমাস কেন বললা? সেটা প্রপটোসিস হতে পারে, কিন্তু বুপথালমাস তো আলাদা জিনিস, কনজেনিটাল গ্লোকোমা। ঠিক আছে, আমরা যেটা বলছো এটা ভালো বলছো যে লিউকোকোরিয়া অথবা হোয়াইট পিপলার রিফ্লেক্স হতে পারে, স্কুইন্টিং অফ দ্য আই হতে পারে, তার হাইফেমা হতে পারে, তার প্রপটোসিস হতে পারে, প্রপটোসিস হতে পারে। এখন হোয়াট আর দ্য কজেস অফ হাইফেমা, ইন্ট্রাওকুলার ম্যালিগনেন্সি, ট্রমা এন্ড টিউমার, দুটো জিনিস মনে রাখবা যে হাইফেমার একটা ট্রমা এন্ড টিউমার। ট্রমা কি? এনি কাইন্ড অফ ট্রমা, ব্লান্ট ট্রমা, ফেনেটিক ট্রমা, পোস্ট অপারেটিভ। আর টিউমার কোনটা? এই যে ইন্ট্রাওকুলার ম্যালিগনেন্সি, দ্যাট ইজ রেটিনোব্লাস্টোমা অথবা মেলিগনেন্ট মেলানোমা যদি হয় তাহলে তার হাইফেমা হতে পারে। তাহলে আমরা হোয়াইট পিপলার রিফ্লেক্স বললাম এবং সাইনগুলো বললাম। আর ট্রিটমেন্ট তোমরা জানো যে স্মল সাইজ, মিডিয়াম সাইজ, লার্জ সাইজ, এক্সট্রা হলো এক্সটেনশন, এগুলি আমরা বললাম। এখন হচ্ছে আমাদের গ্লোকোমা। গ্লোকোমা থেকে একদম মুদ্রা কথা যে গ্লোকোমা কাকে বলে, গ্লোকোমা টাইপস, ইন্ট্রাওকুলার প্রেসার কাকে বলে, নর্মাল রেঞ্জ কত, অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমার, দ্যাট ইজ diagnosis of glaucoma, symptom, sign, management, often glaucoma sign, confirmatory diagnosis, management. এখন এখানে তোমার যেটা জিনিসটা যে diagnosis of glaucoma মানে সিমটম, সাইন এন্ড ম্যানেজমেন্ট একদম সুন্দর করে বলতে হবে। তাহলে গ্লোকোমা বলে আমরা বলি ইট ইজ এ progressive optic neuropathy characterized by cupping of the optic disc, visual field defect, and intraocular pressure is a risk factor. এটা হচ্ছে আমার গ্লোকোমা। ইন্ট্রাওকুলার প্রেসার কাকে বলে? ইট ইজ দ্য লেটারাল প্রেসার এক্সার্টেড বাই দ্য ইন্ট্রাওকুলার কর্নার অফ দ্য আইবল অ্যাবভ দ্য নর্মাল অ্যাটমসফিয়ারিক প্রেসার, তাকে বলবো আমরা ইন্ট্রাওকুলার প্রেসার। নর্মাল রেঞ্জ কত? 10 থেকে 21। কিভাবে আমরা করি স্যার? টনোমেট্রি দিয়ে। টনোমেট্রি কয় ধরনের স্যার? টনোমেট্রি স্যার একটা হলো ডিজিটাল আর হলো ইনস্ট্রুমেন্টাল। ডিজিটাল হচ্ছে আমরা যেভাবে মানে দেখি, হ্যাঁ, পালপেট করে দেখি। আর ইনস্ট্রুমেন্টাল হলো এটা হলো তোমার কন্টাক্ট, নন কন্টাক্ট। কন্টাক্টের মধ্যে হলো ইন্ডেন্টেশন আর তোমার সিওস, গোলম্যান আর সিওস টনোমিটার। আর নন কন্টাক্ট হচ্ছে ইয়ার পাপ। তোমরা প্রেস লাগাই ফেলো কোথায় টনোমেট্রি, কোথায় বায়োমেট্রি, কোথায় ফেরিমেট্রি। বাবা একটু একটু মনোযোগ দিয়ে একটু শোনো। ফেরিমেট্রি করি আমরা ভিজুয়াল ফিল্ড দেখি, বায়োমেট্রি দিয়ে আমরা ইন্ট্রাওকুলার প্রেসারের, ইন্ট্রাওকুলার লেন্সের আমরা পাওয়ার দেখি। আর তোমার টনোমেট্রি দিয়ে আমরা ইন্ট্রাওকুলার প্রেসার দেখি। এই তিনটা জিনিস ক্লিয়ার তো? জি স্যার। হ্যাঁ জি স্যার। পরীক্ষা একদম প্রেস লাগাই ফেলো। তোমাদের লেখা আছে রাইট শর্ট নোটস অন ইন্ট্রাওকুলার IOL, তোমরা ইন্ট্রাওকুলার প্রেসার লিখে বসে থাকো। লেখা আছে লাইট শর্টস অন বায়োমেট্রি, তোমরা ফেরিমেট্রি লিখে বসে থাকো। এখন একটা অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা, এটা সাইন আমরা কি পাই? যে আমরা একদম লিড থেকে, ইট ইজ এন অকুলার ইমার্জেন্সি, কি হয়? লিড ইডিমেটাস হবে, সার্কামসিলিক কন্ট্রাকশন হবে, কর্নিমা ইডিমা হবে, এন্ডোচেম্বার শ্যালো হবে, ইনফ্ল্যামেটরি সেল থাকতে পারে, ইন্ট্রাওকুলার প্রেসার রেজড হবে, ফিবুলার রিঅ্যাকশন হবে, ভেন্টিলেটেড ভার্টিক্যাল ওভাল। এই হচ্ছে আমার ডায়াগনস্টিক গ্লোকোমা সাইন। চিকিৎসা আমরা কি দিব? এটা অকুলার ইমার্জেন্সি, ইমিডিয়েট হসপিটালাইজেশন, ট্যাবলেট হিস্টাজোলামাইড 500 milligram or 250 milligram, 2 tablet state and 1 tablet 4 times, tablet electro-K 1 tablet 2 times, then beta blocker, pilocarpine, then prostaglandin analog eye drop, and measure the intraocular pressure. If intraocular pressure is reduced, eye squint, gonioscopy. If Sanical closure is 180 degree, trabeculectomy. If less than 180 degree, peripheral iridectomy or iridotomy. Or if not reduce the intraocular pressure, IV mannitol. যদি আমরা ইসেজোলামাইডে না কমে আমরা ম্যানিটল দিব, সেই ম্যানিটলে কি হবে? সেই ম্যানিটল আমরা কিভাবে দিব? 1 drop per মানে সেকেন্ড আওয়ার।
আমরা কটুকু দেই 1 to 1.5 ml পার কেজি বডি ওয়েট, 250 থেকে 300। আমরা আধা ঘন্টার মধ্যে আমরা শেষ করব। ডিউরিং আমরা যখন টেবিলে নিয়ে আসবো চালাই দিব, আধা ঘন্টার মধ্যে শেষ করে আমরা ওটি শুরু করে দিব, যদি এটা অপারেট করতে হয় ওই সময়। আর যদি অপারেশন ওই তোমার ইয়াতে না কমে আমরা তখন রানিং দিয়ে দিব। তাহলে আমরা প্রথমে মানে সিস্টেমিক এবং টপিক্যাল দিব, যদি প্রেশার না কমে আমরা মেনিটল দিব, আর যদি কমে যায় আমরা গনিস্কোপি করব। গনিস্কোপি করে আমরা দেখব তার অ্যাঙ্গেলটা কোটু ক্লোজ। 180 ডিগ্রি বেশি হলে আমরা ট্যাবুলাক্টমি করব, আর কম হলে আমরা পেরিফেরাল আয়োডেক্টমি আর আয়োডেক্টমি করব। আর ফেলোয়াইতে প্রোপাইলেকটিক ইয়াক লেজার পিআই, তোমাদের যে আমরা বলছি যে আমরা ইয়াক লেজার কোথায় ইউজ করব, যে ইন কেস অফ অ্যাক্রোনিক গ্লোকোমা ফেলোয়াইতে ইয়াক লেজার পিআই করে দিব প্রোপাইলেকটিক, যাতে ওই চোখে এটা অ্যাটাক না করে। এখন হচ্ছে অফেন অ্যাঙ্গেল গ্লোকোমা। অফেন অ্যাঙ্গেল গ্লোকোমাতে কি হয়, আমরা তিনটা জিনিস দেখি, তার ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট দেখি, তার কাপিং দেখি, তার ইন্টারনাল প্রেসার দেখি। এটা হলো নর্মাটিভ গ্লোকোমা, এটা হলো মানে অকুলার হাইপারটেনশন। ইন্টারনাল প্রেসার যদি 20 এর বেশি হয়, তার কোনো ফিল্ড ডিফেক্ট নাই, কাপিং নাই, এটা হলো অকুলার হাইপারটেনশন। আর ইন্টারনাল প্রেসার নর্মাল বাট তার কাপিং আছে, ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট আছে, তাকে বলো নর্মাটিভ গ্লোকোমা। এখন ভিজুয়াল ফিল্ড আমরা কিভাবে দেখি, আমরা ফেরিমেট্রি করে দেখি ভিজুয়াল ফিল্ড। তো সেটা কাইনেটিক আছে, স্ট্যাটিক আছে। আর বর্তমানে আমরা কি করি, আমরা হাম্প্রে ভিজুয়াল ফিল্ড অ্যানালাইসিস, হাম্প্রে আছে, আমরা ভিজুয়াল ফিল্ড অ্যানালাইসিস, কম্পিউটারাইজড ভিজুয়াল ফিল্ড অ্যানালাইসিস, হাম্প্রে আছে, অক্টোপাস আছে, মেডবন্ট আছে, এটা আমরা ভিজুয়াল ফিল্ড দেখি। আর কাপিং দেখি আমরা কি করে, আমরা ফান্ডোস্কোপি করে আমরা কাপিং দেখি। তাহলে ভিজুয়াল ফিল্ড আমরা দেখি ভিজুয়াল ফিল্ড অ্যানালাইসিস করে, আর আমরা কাপিং দেখি, একটা হলো অপথ্যালমোস্কোপি দিয়ে, আর একটা হলো ওসিটি, অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি, এটা করে আমরা কাপিংটা দেখি। আর ইন্টারনাল প্রেসার দেখি আমরা টনোমেট্রি করে। এখন ভিজুয়াল ফিল্ড কাকে বলে, আইল্যান্ডস অফ ভিশন সারাউন্ডেড বাই সি অফ ব্লাইন্ডনেস। কয়েকটা ভিজুয়াল ফিল্ডের নাম বলবা, 4-5টা একদম সুন্দর করে জানবা। তাহলে আমাদের গ্লোকোমার মধ্যে আরটা হচ্ছে ওই যে তুমি বলছো বুপথালমাস। বুপথালমাস যেটা তোমরা বলছো, স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আলহামদুলিল্লাহ, স্যার আপনি কেমন আছেন স্যার? স্যার আছি আলহামদুলিল্লাহ এখন স্যার। যে ফোন করলাম আমাদের যে মানে সুমন সাহেব ডাইরেক্টর, উনি তো বোধহয় কি অসুস্থটা চলে গেছে না, এখন ডাইরেক্টর কে আমাদের? না স্যার, এখনো নিয়োগ দেওয়া হয় নাই স্যার, এপ্লিকেশন কল করা হয়েছে স্যার। হ্যাঁ, ভাবছিলাম যে আমাদের মধ্যে কোনো আর এবার কি এনার থেকে তো রেসিডেন্সিতে মোটামুটি ভালো কাজ করার কথা নাকি, বড় বড় মতো? হ্যাঁ সবসময় হচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ, আর এখানে ওই যে একটা স্যার আমি এটা অনলাইনে ক্লাসে আছি, আমি ক্লাসটা শেষ করে আপনাকে একবার সালাম দিই স্যার। স্যার স্যার অনেক থ্যাংক ইউ স্যার, যে আপনি সবসময় খোঁজ খবর নেন। আমি আমার নেওয়া উচিত, কিন্তু আমি আসলে নিতে পারি না স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার সালাম স্যার। জি কি বলছিলাম রে প্রণয়? স্যার বুপথালমাস বলতেছিলাম। বুপথালমাস, বুপথালমাস হচ্ছে বুপ মানে অক্স, ষাঁড়ের মতো চোখ যেটা, সেখানে কি হয় ইউজুয়ালি কনজেনিটাল, মানে গ্লোকোমা হলো কনজেনিটাল এবং অ্যাকোয়ার্ড। কনজেনিটাল অ্যাকোয়ার্ড, অ্যাকোয়ার্ড বলতে আমরা আসলে সেকেন্ডারি বুঝাই, আর কনজেনিটাল মধ্যে আমরা প্রাইমারি এবং সেকেন্ডারি, মানে আবার অ্যাঙ্গেল ক্লোজার হলো প্রাইমারি সেকেন্ডারি, অফেন অ্যাঙ্গেল হলো প্রাইমারি সেকেন্ডারি। এখন কনজেনিটাল যদি হয় তাকে আমরা বলি বুপথালমাস অথবা ইনফ্যান্টাইল গ্লোকোমা অথবা কনজেনিটাল গ্লোকোমা। বুপথালমাস যদি হয় মানে কনজেনিটাল গ্লোকোমাতে তিনটা জিনিস আমরা দেখি। একটা হলো আমরা দেখি মানে এটাকে আমরা কখন থেকে ইইউএ এক্সামিনেশন অ্যানেস্থেসিয়া, যদি একটা ছোট বাচ্চা তাকে আমরা তো অজ্ঞান করে দেখতে হবে, সে তো তোমাকে অ্যালাউ করবে না, সেটা আমরা তিনটা জিনিস দেখি। একটা হচ্ছে আমরা কর্নিয়ার ডায়ামিটারটা দেখি, যে কর্নিয়ার ডায়ামিটারটা কত। সাধারণত আমরা বলি মাইক্রোকর্নিয়া আর মেগালোকর্নিয়া, 10 থেকে 14 হচ্ছে স্বাভাবিক,
মিলিমিটার হচ্ছে স্বাভাবিক কর্নিয়ার একটা ডায়ামিটার। এখন যদি 14 বেশি হয় তাহলে আমরা বলি মেগালোকর্নিয়া, আর 10 নিচে আমরা বলি মাইক্রোকর্নিয়া। এখন যদি 14 বেশি হয় তাকে আমরা বলি বুপথালমাস, দ্যাট ইজ তার কর্নিয়াটা বড়। যদি কর্নিয়াটা বড় হয় তাহলে একটা সাইন হচ্ছে কনজেনিটাল গ্লোকোমার। নাম্বার 2 কি দেখবো? ইন্টারকুলার প্রেসার দেখবো। নাম্বার 3 তাকে আমরা মানে অপটিক ডিস দেখবো অপথ্যালমোস্কোপি দিয়ে, এটাকে বলে ইইউএ। আমরা এক্সামিনেশন অ্যানেস্থেসিয়া করে আমরা দেখবো যে তার এটা আসছে কিনা। তাহলে কনজেনিটাল গ্লোকোমার একটা বড় সাইন হচ্ছে বুপথালমাস। তাহলে আমাদের গ্লোকোমা শেষ। এখন ইউভেটিস সম্পর্কে কিছু বলার দরকার তো নাই। ইউভেটিসে আমাদের কথা হলো ইউভেটিস কাকে বলে, ইউভেটিস কয় ধরনের আছে, হ্যাঁ, এবং ইউভেটিসের তোমার প্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশন, গ্রানুলোমেটার, নন গ্রানুলার ইউভেটিসের মধ্যে পার্থক্য, তারপরে অ্যাকুট ইউভেটিসের ক্লিনিক্যাল ফিচার্স, ম্যানেজমেন্ট, কমপ্লিকেশন, দেন হচ্ছে সেলস কাকে বলে, প্লেয়ার কাকে বলে। গ্রানুলোমেটাসের কয়েকটা নাম বলবো, নন গ্রানুলোমেটাসের আমরা নাম বলবো। তারপরে তোমার ইউভেটিসের চিকিৎসা আমরা কি দিব? দুইটা জিনিস, স্টেরয়েড আর হলে তোমার মিডিয়েটিক্স ম্যান্ডেটরি, আর ট্রিটমেন্ট অফ দ্য কজ, ট্রিটমেন্ট অফ দ্য কমপ্লিকেশন। ফেন ইউভেটিস কাকে বলে? তাহলে ইউবিসি মানে ইউভেটিস কাকে বলে, ফেন ইউভেটিস কাকে বলে, তারপরে এন্ডোপথ্যালিস কাকে বলে, ফেনোপথ্যালিস কাকে বলে, ইউবিসিশন কাকে বলে, ইনইকুলেশন কাকে বলে, এক্সেন্টুয়েশন কাকে বলে, ইন্ডিকেশন, কন্ট্রাইন্ডিকেশন। তারপরে আমাদের লিডের মধ্যে তোমরা বলে ফেললাম, কনজাংটিভার মধ্যে কনজাংটিভাইটিস, অ্যালার্জিক কনজাংটিভাইটিস, ভাইরাল কনজাংটিভাইটিস, এই সম্পর্কে তোমরা জানো। জেরোপথ্যালমিয়া তোমরা জানো, টেরিজিয়াম তোমরা জানো। কর্নিয়াতে কর্নিয়াল আলসারের ইন ডিটেল, যে কর্নিয়াল আলসারের মানে ডেফিনেশন, ক্লাসিফিকেশন, কর্নিয়াল আলসার মধ্যে ব্যাকটেরিয়াল, ভাইরাল, ফাঙ্গাল, তিনটার মধ্যে ইন ডিটেলস জানো তো? এটা না বলা দরকার আছে? কর্নিয়াল আলসার কিছু বলার দরকার আছে? না স্যার। হ্যাঁ, না ওটা একদম মানে ডিটেলসটা পড়বা। তারপরে আমাদের ইউভেটিস তোমরা সবাই জানো, গ্লোকোমা বলে ফেললাম, লেন্স আমরা বলে ফেললাম। ভিট্রাসের মধ্যে তো ভিট্রাস একটু অ্যানাটমি জানবা, ভিট্রাসের ডিজিজ, বিশেষ করে ভিট্রাস হিমোরেজ, আর হলো মাস্কুলার ভলেন্টাইজ, ভিট্রাস ডিজেনারেটিভ চেঞ্জ। তারপর রেটিনার মধ্যে রেটিনার কটা লেয়ার, রেটিনার কটা ডিজিজের নাম, রেটিনা ডিটাচমেন্ট কারে বলে, তারপরে তোমার রেটিনা ডিটাচমেন্টের টাইপস, তারপরে ট্রিটমেন্ট কি, আর ডায়াবেটিক রেটিনোপ্যাথি, হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, আর অপটিক অ্যাট্রফি কাকে বলে, অপটিক অ্যাট্রফি একটু ক্লাসিফিকেশন, ফেবুলাইটিস কাকে বলে, ফেবুলাইটিমা কাকে বলে, এর মধ্যে পার্থক্য কেমন। তারপরে লাইট রিফ্লেক্সের তোমার ফ্লো চার্ট, অ্যাকোমোডেশনের মেকানিজম, তারপরে তোমার ভিজুয়াল পাথওয়ে, ভিজুয়াল পাথওয়ের সময় ওই ছবিটা। হ্যাঁ, তো মোটামুটি যা বললাম আজকে মোটামুটি ম্যাক্সিমাম কভার হয়ে গেছে। তারপর তোমরা একটু পড়তে থাকো, যদি কোনো কিছু বাদ যায় তাহলে আমাকে আবার একটু বলবা, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। তাহলে ইনশাল্লাহ আমি অনেক জি স্যার। খুশি, দুদিন আমরা একটা ম্যারাথন একটা দৌড় দিলাম, তাই না? এবং তোমরা মোটামুটি মনে হচ্ছে যে পড়াশোনা জি করতেছো। স্যার। যাদের এখানে কোনো ধরনের ড্রব্যাক আছে দয়া করে এগুলো একটু পড়ে ফেলো, আর সময় নষ্ট করার কোনো সুযোগ নাই। এখন তোমরাও আমি জানি টায়ার্ড হয়ে গেছো, যে বাসায় বসে বসে থাকতে থাকতে একদম ফেটিক হয়ে গেছো, কিন্তু পড়াশোনা একটু চালিয়ে যাও, যাতে আমরা ফার্স্ট চান্সে তোমাদেরকে যাতে সেন্ড আপ করতে পারি এবং ফার্স্ট চান্সে তোমরা পাস করতে পারো, ঠিক আছে? আর 6-7 তারিখ থেকে আমরা আবার একটা তোমাদের 1 মাসের জন্য আরেকটা রুটিন দিয়ে দিব, ঠিক আছে? স্যার হচ্ছে ওই যে আমাদের কি স্যার সামনাসামনি ব্লক হওয়ার কোনো চান্স আছে স্যার? এটা নাকি না, স্যার অনলাইন এটা যদি গভর্নমেন্ট অনুমতি না দেয় আমরা তো পারবো না। এটা আমি স্যার। আর আরেকটা হচ্ছে স্যার ওই যে রাজশাহী ইউনিভার্সিটিতে স্যার আমাদের যেমন হচ্ছে একটা ডেট, সম্ভাব্য ডেট দিছে স্যার হচ্ছে মার্চের 24 তারিখ স্যার। রাজশাহী ইউনিভার্সিটিতে স্যার ওরাও এমন একটা সম্ভাব্য ডেট দিছে স্যার, ওইখানে ওরা স্যার আবার পোস্ট ব্লক অ্যাসেসমেন্টের কথাও বলছে স্যার। এখন স্যার আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে এখনো কোনো মানে নোটিশ আসে নাই। এখন স্যার আমাদের কি মানে পোস্ট ব্লক এক্সামিনেশন তোমরা পরীক্ষা হবে কিনা? তোমরা রেডি থাকো, জি স্যার। তোমাদের পরীক্ষা হবে, এটা তোমরা রেডি থাকো। জি স্যার। এটা তোমরা রেডি থাকো যে তোমাদের পরীক্ষা হবে। হ্যাঁ, পরীক্ষা হবে, যাই হবে, যেটাই হোক তোমরা রেডি থাকো। এবং তোমাকে সেন্ড আপ করার জন্য একটা ক্রাইটেরিয়া তো লাগবে। সেই ক্রাইটেরিয়াটা হতে পারে এরকম যে তোমাদের
আমরা অনলাইনে পরীক্ষা নিতে পারি, অথবা তোমাদের পারফরমেন্স সবকিছু মিলে এটা দেখা যাক, সিদ্ধান্ত হবে। যে কিছু কিছু তোমার রেডি আমাদের একটু আইটেম নিলে পড়াটা ভালো হতো। আইটেম নিলে এই 40 জনের দিয়ে আইটেম নিব? স্যার আইটেম হলে তখন সবাই আসবে। বাবারে এখন শোনো, তোমরা যদি না আসো, আমাদের এই অবস্থায় তো তোমাদের দায়িত্ব। তোমরা এখন বড় না, ফাইনাল ইয়ারে পড়ো, তোমার ডাক্তার হয়ে যাবা। মানে আমি আইটেম নিয়ে তোমার যদি জিজ্ঞেস করি এটা কি এটা কি এটা কি, এটা কি আর এখন এই সময় আসছে বলো? এখন তো আর ওই যে চামচ দিয়ে খাওয়ানোর অবস্থা নাই। স্যার হচ্ছে যে ফরিদপুর, দেন হচ্ছে স্যার রাজশাহী মেডিকেল, স্যার ওদের স্যার হচ্ছে স্যার সামনাসামনি স্যার 1 মাসের জন্য স্যার মানে ব্লক কাজ চলতেছে স্যার, মানে অলরেডি শুরু হয়েছে। কোথায়, মানে সরাসরি এসে? জি স্যার, একবারে ডাইরেক্ট স্যার, ফরিদপুর দেন হচ্ছে রাজশাহী স্যার, এই দুইটাতে স্যার। কারণ আমরা এটা তো আসলে আমরা যেহেতু নির্দেশনা থেকে আমরা করতে পারবো না, ডিন অফিস থেকে তো আসতে হবে চিঠি। জি স্যার। দ্বিতীয় তোমাদের থাকারও তো একটা ব্যাপার আছে। জি স্যার। আর এখন স্যার যেটা এখন তো হোস্টেলে আমাদের কাউকে থাকতে দিচ্ছে না। না, এটা অলরেডি গভর্নমেন্টের নির্দেশনা যে যেই যেই যাদের পরীক্ষা ওরাই হোস্টেলে থাকবে। তোমাদের যখন ডিক্লেয়ার হবে তোমরাই হোস্টেলে থাকবা। আর তোমার ওই যে ব্লক নিয়ে তোমাদের আমার টেনশন নেই, আইতে তোমার এক্সামিনেশন নিয়ে কোনো টেনশন নাই, এটা আধা ঘন্টার ব্যাপার। হ্যাঁ, সেই ইনস্ট্রুমেন্ট গুলো একটু চোখে না দেখে মোবাইল টেনশন করো না, এটা আধা ঘন্টার মধ্যে আমি সব করে দেখে দিব, একদম টেনশন করো না। হ্যাঁ, তোমার এর যে এক্সামিনেশন এবং ইনভেস্টিগেশন এটা একদম আধা ঘন্টার ব্যাপার ম্যাক্সিমাম, ঠিক আছে? আর আর আমি দেবর সাথে কথা বলবো, মনসুর তো ফোন দিচ্ছে আমার, কথা বলবো যে সরাসরি যদি এমন হয়, কারণ আমরা তোমার যদি এখানে নিয়ে আসি তোমাদেরকে আমরা রাখবো কোথায়? এক, দ্বিতীয় যদি গভর্নমেন্টের নির্দেশনা না আসে আমরা তো পারবো না। এর মধ্যে যদি একটা যদি ছেলে মেয়ে এফেক্টেড হয়ে যায় তাহলে তো আমরা জবাব তো নেই আমাদের কাছে। এমনিতে আমরা হচ্ছি সবাই, জবাবটা তো কি? তো সেক্ষেত্রে গভর্নমেন্টের নির্দেশনা আমরা তো অক্ষর অক্ষরে মানার চেষ্টা করতে হবে। আর আমাদের যদি কোনো কিছু কারণে আমরা একটা কোনো নোটিশ দিয়ে দেই, পরে যদি এটা আবার আমাদের শোকজ খাই, বলা তো যায় না। যেহেতু এনএম স্যারের আমাদের একটু সাবধানে সবকিছু করতে হয়। এই তো আল্লাহ বসা দেখা যাক কি, কেমন? ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। না আর নাই, গলা শুকিয়ে গেছে সব।